সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা ওয়ালাইকুম। বাদ। আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাদেরকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের পঞ্চম দিনের ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এবং সুস্থ মস্তিষ্কে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু, প্রশিক্ষণের বিষয় হবে ক্লাস ম্যানেজমেন্ট, সংজ্ঞা ও পরিচয়, দর্স তাদরিসের লক্ষ্য উদ্দেশ্য, আলেম কাকে বলে, শিক্ষা উন্নয়ন ভাবনায় আমরা এবং অন্যরা, ক্লাস ম্যানেজমেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ক্লাস ম্যানেজমেন্টে আমাদের সমস্যা ও করণীয়, ছাত্রদের সমস্যা ও করণীয়, ছাত্র গঠনে আমাদের চিন্তা ভাবনা, শিক্ষকের তাকওয়া ও ইলমে দিন শিখানোর গুরুত্ব। প্রশিক্ষক হিসাবে আছি আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গাজীপুরি। আয়োজনে কমি ইউথ ক্লাব এবং পরিচালনায় তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আল্লামা তা'দীবান ওয়া ইলমান বিআহসান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমি বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা ক্লাস ম্যানেজমেন্টের সংজ্ঞা এবং পরিচয়। বিশেষ করে আজকে আমরা জানবো যে ক্লাস ম্যানেজমেন্ট আসলে কি এবং ক্লাস ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন। ক্লাস ক্লাস ম্যানেজমেন্ট বিষয়টা হলো ইদারাতুল ফুসুলিদ দিরাসিয়া। এটার সংজ্ঞা হলো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে আমরা যা বুঝি অথবা যেটা বোঝানো হয় সেটা হলো বিভিন্ন ধরনের দক্ষতা ও কৌশলের একটি সমষ্টি, যা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী, সজাগ, দায়িত্বশীল এবং একাডেমিকভাবে উৎপাদনশীল রাখার জন্য ব্যবহার করে থাকেন। ক্লাসরুম ব্যবস্থাপনায় আমি এখানে তিনটা সংজ্ঞা এনেছি। এর মধ্যে দ্বিতীয় নাম্বার সংজ্ঞা হলো ক্লাসরুম ব্যবস্থাপনা বা ইদারাতুল ফাসলিদ দিরাসি বলতে বোঝায় শিক্ষার্থীদের আচরণ ও শিক্ষার পরিবেশকে এমন ভাবে সংগঠিত ও পরিচালনা করা যাতে পাঠদানের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং নির্ধারিত শিক্ষাগত লক্ষ্য অর্জিত হয়। ইদারাতুল ফাসল হলো শ্রেণীকক্ষের শৃঙ্খলা, সময়, সম্পদ ও আচরণকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে শিক্ষার পরিবেশকে সহজ, মনোযোগী ও ফলপ্রসূ করা। ক্লাস ম্যানেজমেন্ট বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এটা কেন দরকার? আমরা উপরে যে বিষয়টা আমরা জানলাম যে ইদারাতুল ফাসলে দিরাসি, যেটা সামগ্রিক ভাবে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের আচরণ, শিক্ষা পরিবেশকে ঠিক রাখা এবং ক্লাস উস্তাদ ছাত্রের মাঝে বা পরিবেশগতভাবে এমন ভাবে সুন্দর করা যাতে করে উস্তাদ সুন্দরভাবে পড়াতে পারেন, ছাত্র সুন্দরভাবে পড়া বুঝতে পারে, সে যোগ্য হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা উস্তাদের কাছ থেকে স্পষ্টভাবে নিতে পারে, ক্লাসের মধ্যে মনোযোগী হতে পারে, উস্তাদ সহজ সাবলীল ভাবে ছাত্রদেরকে বুঝাতে পারে। ছাত্ররাও যেন এই ক্লাস ম্যানেজমেন্টের মাধ্যমে মনোযোগী হইতে পারে, তাদের চিন্তা চেতনাকে সজাগ করতে পারে, তাদের দায়িত্বশীলতা গুলো ভালোভাবে বুঝতে পারে এবং নিজেদেরকে যেন আহ আরো প্রোডাক্টিভ করে তুলতে পারে। নিজেদের যেই দুরন্তপনা, দূরদর্শিতা, বিচক্ষণতা, এই বিষয়গুলোকে যেন তারা আরো ভালোভাবে ঝালাই করতে পারে। এই জন্যই মূলত আমাদের ক্লাস ম্যানেজমেন্ট বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। সাধারণত দক্ষ শিক্ষক যারা থাকেন তারা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবেই শক্তিশালী দক্ষতা প্রদর্শন করে থাকেন। যারা বিভিন্ন ট্রেনিং সেশনে অংশগ্রহণ করে, যারা বিভিন্ন বই পড়ে, যারা বড়দের চিন্তা চেতনাকে লালন করে দর্স তাদরিস করে থাকেন, যারা আকাবিরিনে কেরামের অবস্থান জানেন, কিভাবে তারা দর্স দিতেন, কিভাবে তারা দর্সকে মনোযোগী করতেন, আকর্ষণীয় করতেন, এই বিষয়গুলো জেনে যারা দর্স দেন তারা দক্ষতার সাথেই একটি ক্লাসকে সফল করতে পারে। আর অন্যদিকে অনভিজ্ঞ বা কম দক্ষ শিক্ষকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এমন একটি বিশৃঙ্খল শ্রেণীর কক্ষ যেখানে শিক্ষার্থীরা কাজ করছে না বা মনোযোগ দিচ্ছে না। শিক্ষক ক্লাসে আছে কিন্তু ছাত্র দেখা যাচ্ছে ঝিমুচ্ছে, ছাত্র দেখা যাচ্ছে এদিক সেদিক তাকাচ্ছে, ভালো লাগতেছে না, এক নাম্বার দেখায় বাহিরে চলে গেল,
অথবা বিভিন্ন রঙের রং তামাশা করে এই চোখ চোখাচোখি যেটাকে বলা হয়, যে একজন আরেকজনের সাথে চোখাচোখি করতেছে, অথবা কলম নিয়ে দুষ্টামি করতেছে। শিক্ষক কি বলছে এটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নেই, শিক্ষক কি বলছে এটার প্রতি তার কোনো দৃষ্টিপাত নেই। তো এই জায়গাটাতে যে শিক্ষক বসে থাকেন, তিনি আসলে শ্রেণীকক্ষকে সঠিকভাবে ম্যানেজ করতে পারেননি, শ্রেণীকক্ষকে সঠিকভাবে তিনি কার্যকর পন্থায় উপস্থাপন করতে পারেননি। এজন্য আমাদের সার্বক্ষণিক চিন্তা করতে হবে, যখনই আমরা দর্শে যাব, যখনই আমরা ক্লাসে যাব, আজকের যে সেশনটা আমাদের হবে এটা থেকে আমরা যা কিছু জানবো বুঝবো, এবং আমাদের অতীত অভিজ্ঞতা যা বলে এই দুইয়ের সমন্বয়ে আমরা ক্লাসটিকে সুন্দর করার চেষ্টা করব। ক্লাসে যেন প্রত্যেকেই স্বতন্ত্র ভাবে যে উদ্দেশ্যে আমরা ক্লাসে আসছি, সমস্ত কিছু ছেড়ে ত্যাগ তিতিক্ষা করে আমরা যে কারণে ক্লাস করছি এটাকে যেন সত্যিকার অর্থে কার্যকরী হিসাবে গড়ে তুলতে পারি, এই চেষ্টায় আমরা মত্ত হবো ইনশাআল্লাহ। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার লক্ষ্য। তো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার লক্ষ্য কি? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্যই হলো একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে শেখার সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি গড়ে ওঠে মনোযোগ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি। যখন শিক্ষক দক্ষতা ও সচেতনতার সঙ্গে শ্রেণী ব্যবস্থাপনার নীতিমালা ও শর্তগুলো বাস্তবায়ন করেন, তখন শ্রেণীকক্ষে শুধুমাত্র শৃঙ্খলা নয়, বরং শেখার প্রতি আগ্রহ, বোঝার গভীরতা এবং শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। ফলে সফল শ্রেণী ব্যবস্থাপনা হয়ে ওঠে প্রতিটি সফল পাঠদানের দৃঢ় ভিত্তি। আজকে আমাদের ছাত্ররা দক্ষ হচ্ছেন। আমরা গত বেশ কয়েকটা ক্লাসে আমরা একই বিষয়ে আমরা আলোচনা করছি, যে আমাদের ছাত্ররা কেন আজকে আহ, বাস্তবমুখী হচ্ছে না, কেন তারা দূরদর্শিতার মতো চিন্তা করতে পারছে না, তাদের কোনো বিচক্ষণতা নেই কেন? এটার মূল কারণই হলো আমরা আসলে আমাদের জিম্মাদারিটা হলো আমরা মাদ্রাসার কাজটাকে জানি, যে এটা আসলে আমরা চাকরি করছি। আসলে বাস্তবতা এটাই হয়ে উঠছে যে আমরা চাকরি করছি, এবং যারা আমাদেরকে নিয়োগ দিচ্ছে তারাও একজন চাকরিজীবী হিসেবে নিয়োগ দিতেছে। যারা মুহতামিম তারা সেদিন আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তারা মুহতামিমরা যখন এই এই শিক্ষকদেরকে নিয়ে মিটিং এ বসেন, তখন আসলে ওয়াজ নসিহত আল্লাহর রহমতে অনেক বেশি করেন। শুধু এটুকু না যে আল্লাহর রাস্তায় আমরা কাজ করতেছি, লিল্লাহিয়াতের জন্য কাজ করতেছি, ভাই আপনারা 2 টাকা কম নেন না, আমরা এত বেশি দেওয়ার সামর্থ্য নেই। তাহলে ভাই এত বেশি দেওয়ার সামর্থ্য নাই, আমি তো মাদ্রাসা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের ব্যাপারে আমরা একদম মানে খোলাসা কথা হলো একদম এই ওপেন চ্যালেঞ্জও আমি বলতে পারি, যে যদি শিক্ষকদেরকে পর্যাপ্ত বেতন দেওয়ার ক্ষমতা না থাকে, না হক তালাফি করার সম্ভাবনা থাকে কোনো মতে, তাহলে ওই ব্যক্তির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা কোনোভাবেই জায়েজ নেই। এটা আমার ফতোয়া, আমি আমার পক্ষ থেকে স্পষ্টভাবে আমি এটা ঘোষণা করতে পারি। কারণ হলো, যে সমস্ত শিক্ষকদেরকে আমি নিয়োগ দিব, তাদের আহ, ঘর ব্যবস্থাপনা, তাদের রিজিকের ব্যবস্থাপনা যদি আমার আমার মাধ্যমে পর্যাপ্ত না হয়, তাহলে আমার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা কখনোই জায়েজ নেই। আমি একজন শিক্ষক নিয়োগ দিলাম, বেতন দিলাম 6,000 টাকা, 8,000 টাকা, ভাই বর্তমানে কি 7-8 হাজার টাকা একজন শিক্ষকের এই ঘর সংসার চলে? এই যে গতকালকে নিউজ দেখলাম, আপনার ভিডিও নিউজ, ইমামতি করছে অথচ তার ঘরে 3-4 দিন যাবত খানার কোনো ব্যবস্থাপনা নেই। মা এবং স্ত্রী বাধ্য হয়ে অন্যের কাছে চাইতে শরম লজ্জা ভেঙে চাইতে গেছে। এরকম অনেক শিক্ষকের ঘটনা আমি বাস্তব জানি, যারা শুধুমাত্র শিক্ষকতার করার কারণে তাদের হাজার হাজার টাকা ঋণ। আমি একবার একটা মাদ্রাসার দায়িত্বে ছিলাম। তো ওখানে যারা কমিটি ছিলেন তারা, তাদের কথা ছিল যে একজন শিক্ষক নিয়োগ দেওয়া, শিক্ষকের বেতন থাকবে 8,000 টাকা। তো আমি বললাম যে 8,000 টাকা যদি শিক্ষকের বেতন হয় তাহলে সে চলতে পারবে না, তাকে ভিন্ন সুযোগ দিতে হবে। এখন তার কমিটির কথা হলো ভিন্ন সুযোগও দিতে পারবো না, তার বেতন 8,000-ই হবে, আপনি শিক্ষক নিয়োগ দেন। তো আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে শিক্ষকের বেতন আমি 11,000 করবো সর্বনিম্ন, আউট সুযোগ থাকবে না, ঠিক আছে? 11,000 টাকায় শিক্ষক নিয়োগ হবে। যদি এটা আপনারা মানতে পারেন তাহলে আমি আছি আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে না এই টাকায় আপনারা 11,000 টাকা বেতন দিতে পারবেন না, তাহলে আমি আল্লাহর হস্তে আমি আপনাদের এখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছি, এবং যেই শিক্ষককে আমি 8,000 টাকা বেতন দিব
তার দায়িত্ব আমি নিতে পারবো না, আমি চাকরি ছেড়ে দিতেছি। আপনারা যদি পারেন 8,000 টাকায় কোনো শিক্ষক নিয়োগ দিয়ে মাদ্রাসা চালাতে, আপনারা চালাতে পারেন। তো আমার এই পদক্ষেপের কারণে পরবর্তীতে আমরা 11,000 টাকা বেতন দিয়ে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছিলাম। এটা অনেক আগের কথা। তো এই জায়গাটাতে আমি একটা সার্বক্ষণিকই আমি যে কথাটা আপনাদেরকে জানিয়েছি, যে যারা আমরা শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা করি, তারা অবশ্যই শুরুতে আমরা চিন্তা করে নেব যে আসলে আমি মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো কিনা, ছাত্রদের হক আদায় করতে পারবো কিনা, আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা আছে ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য, শিক্ষকদেরকে পর্যাপ্ত বেতন দেওয়ার জন্য। পর্যাপ্ত বেতন বলতে আমরা এমন বেতন তো কখনোই নির্ধারণ করি না যে মাস শেষে শিক্ষক খেয়ে দিয়ে 2 পয়সা জমাইতে পারবে, এটুকু তো অন্তত আমরা কখনোই দিই না। মিনিমাম তো এটুকু আমাদের দেওয়া উচিত যেন সে অন্তত সংসারের মধ্যে টানাপোড়া না হয়, সে যেন সুন্দরভাবে দর্জ তাদরিস করতে পারে। তো এই জায়গাটায় আমরা যারা আছি ম্যানেজমেন্টে, যারা আছি এহতেমামের দায়িত্বে, আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা দিবেন, বিশ্বাস করেন। আপনি চেষ্টা করেন, মাদ্রাসার আমালিয়াত বাড়িয়ে দেন, দোয়ার এহতেমাম করেন, তাহাজ্জুদের ব্যবস্থাপনা করে দেন। বিশ্বাস করেন, আমি কসম করে বললাম, আপনারা 2টা মাস, একটা মাস এই ফিকির করে, একদম আল্লাহর রাস্তে এই ফিকিরটা করে, দোয়ার এহতেমাম করে বা আমালিয়াত বাড়িয়ে দিয়ে চেষ্টা করেন। আমি কসম করে বললাম, যদি আপনাদের রিজিকের ব্যবস্থাপনা অঢেল ভাবে উপর থেকে না আসে, আমাকে বলেন, আমি কানে ধরে উঠবাস করবো। এটার বাস্তব জাজল্যমান প্রমাণ অনেক আছে আমাদের সামনে। নানুপুর, যখন সুলতান আহমদ নানুপুরে রহমাহুল্লাহ মুহতামিম ছিলেন, তখন আপনার অনেক শিক্ষক 6 মাসের বেতন বাকি, শিক্ষকরা গেছেন যে হযরত আমাদের বেতন লাগবে। তো উনি ওনাদের ভাষায় বলেছেন যে বেতন কি আই দিম না তোমার, রে বেতন কি তোমাদেরকে আমি দিব, তোমরা আল্লাহর কাছ থেকে বেতন চেয়ে নাও। এই কথা বলার পরে শিক্ষকরা বললো যে আসলে হযরত আপনি তো উসিলা, দিবেন আল্লাহ, ঠিক আছে আপনি উসিলা। তখন হুজুর বললো যে আমি কোনো বেতন দিতে পারবো না, বিনা বেতনে পারলে তোমরা চলো, আর নাহলে চলে যেতে পারো। তখন শিক্ষক অর্ধেক চলে গেছেন। যারা চলে গেছেন তারা যখন চলে যান, এর মাঝখানে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের বেতন বকেয়া ক্লিয়ার করে দিয়েছেন, অগ্রিম বেতন পরিশোধ করার জন্য টাকা দিয়ে গিয়েছেন, এবং তাদের খানা দানা ব্যবস্থাপনা, কাপড় চোপড় অনেক কিছু দিয়ে গেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুলের ফলে। তো এই জায়গাটায় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ আহ আমল করার তৌফিক দান করুন। আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি জি, ইনশাআল্লাহ। জি আচ্ছা। জি। আমার কথায় আসলে আপনারা অনেকেই কষ্ট পাবেন, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, যে আসলে কষ্ট দেওয়ার জন্য মূলত বলা না, দিলের যে ব্যথা। আমরা, আমি এবং আপনারা, আমরা একই ভাই, একই ঘরানার মানুষ, এজন্য দিলের ব্যথাগুলো আপনাদের মাঝে বলা। যদি কারো দ্বিমত থাকে, অবশ্যই থাকতেই পারে, অবশ্যই আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই। আমার ভুলগুলো আমি শুধরে নেবো ইনশাআল্লাহ। তাহলে কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো আল ইদারাতুল ফিআল ফিআলাতুল ফুসুল দিরাসিয়াতি হিয়া দরুরাতুন মুতলাকাতুন। যে কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কেন প্রয়োজনীয় বিষয়? এটা আপনার দক্ষ শিক্ষক হয়ে ওঠার সক্ষমতা এবং আপনার কাজ উপভোগ করার অভিজ্ঞতার উপর প্রভাব ফেলে। শুধু এটুকুই না, শুধুমাত্র যে আপনার কাজ উপভোগ করার অভিজ্ঞতার উপর প্রভাব ফেলে শুধু এই জায়গাতে সীমাবদ্ধ না, বরং একটি কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শিক্ষার্থী হিসেবে আপনার ছাত্রদের সফলতার উপরও যথেষ্ট প্রভাব ফেলবে। কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা যদি না থাকেন, না আপনি পড়ে মজা পাবেন, না ছাত্ররা মনোযোগ দিতে পারবে, কোনোটাই না। ফলে আপনি 9-13 করে ক্লাস থেকে চলে আসবেন, ছাত্ররা 9-13 করে ঘুমাতে যাবে। ফলে বর্তমান যে অবস্থা ব্যবস্থাপনা এমনই হয়ে উঠবে। আপনার শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি আপনার শ্রেণীকক্ষ বাহিরে চলে যায়, তাহলে আপনি আপনার বিষয়বস্তুর প্রতি যতই আগ্রহী হন বা ছাত্রদের প্রতি যতই নিবেদিত প্রাণ হন না কেন, শেখার প্রক্রিয়া নেতিবাচক ভাবে প্রভাবিত হবেই। আমরা যারা প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করেছি, আমরা প্রশিক্ষণের পরে দেখা যাবে ক্লাসের মধ্যে প্রচন্ড রকমের আমরা মনোযোগ দিয়েছি, কিন্তু হয়তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথবা কোনো না কোনো কারণে আমরা শ্রেণী ব্যবস্থাপনা বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারলাম না। তাহলে কিন্তু আমরা যত আন্তরিক হই, ছাত্রকে আমার কাছে টানলাম, চেষ্টা করলাম, ফিকির করলাম, অনেক চেষ্টা ফিকির করে তাকরির করলাম,
আমরা স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করলাম, কিন্তু দিন শেষে আমাদের ক্লাসটাকে আমরা কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে পারি নাই, উপস্থাপনা করতে পারি নাই। তাহলে আমরা যত চেষ্টা ফিকির করলাম পুরাটা বিফলে যাবে। তাহলে এই জায়গাটায় সর্বপ্রথমে আমাদের চেষ্টা চিন্তায় থাকতে হবে যেন আমাদের যে শ্রেণীকক্ষ আছে এটা আসলেই কার্যকরী ব্যবস্থাপনা হচ্ছে কিনা, বা এটা ফলপ্রসূ হচ্ছে কিনা, এটা থেকে অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলোকে দূর করে তারপরে সামনে আগানো। আমরা ইনশাল্লাহ, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আমরা কার্যকর করব, এটার জন্য আমাদের সামনে আরো বিস্তারিত আসছে, ওখানে আমরা পাবো ইনশাল্লাহ। আপনার এই বিষয়গুলো মোতালা করে নিলেই, পিডিএফটা দেখে নিলে আরো বেশি বিস্তর জানতে পারবেন। উপরে যে কথাগুলো বলেছি এটাই এটার পুরা সারাংশ। এটা আপনারা এক নজর দেখে নিলেই হবে। যে শুধু বিষয়বস্তুর জ্ঞানে দক্ষ হওয়াটা যথেষ্ট না। আমরা কোনো নির্ধারিত বিষয়বস্তুতে অনেক দক্ষ, কিন্তু একজন শিক্ষকের শ্রেণীকক্ষের গতিশীলতা দক্ষতার সাথে পরিচালনার জ্ঞানও থাকা উচিত। যদি আমরা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা দক্ষতার সাথে যদি আমরা ব্যবস্থাপনা করতে না পারি, তাহলে কিন্তু আমরা যত, ওই যে একটু আগে যেটা আমরা বললাম, যে যত দক্ষই হই না কেন আমাদের এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাব। তো এর মধ্যে আছে সাংগঠনিক ও শৃঙ্খলামূলক দক্ষতা, যা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের আহ, মিথস্ক্রিয়াকে শিক্ষার লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে সহায়তা করে। আমাদের চারপাশের যে বিষয়গুলো থাকবে, আমাদের এই সার্বিক ব্যবস্থাপনায় যে বিষয়গুলো থাকবে, সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর বিপরীতে যারা শ্রেণী ব্যবস্থাপনায় দুর্বল, আচ্ছা, যারা শ্রেণী ব্যবস্থাপনায় দুর্বল তাদের পাঠদানের ফলাফল তুলনামূলকভাবে দুর্বল হয়। যেমন শিক্ষার্থীদের অর্জন কমে যায়। এমন কিছু গবেষণায় দেখা গেছে যে যখন শিক্ষকরা শ্রেণীকক্ষে বিধ্বংসী আচরণ নিয়ন্ত্রণে অক্ষম হন, তখন পুরো শ্রেণীর জ্ঞানীয় বিকাশের গতি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত শ্রেণীর ব্যবস্থাপনার দক্ষতা আয়ত্তে আনার জন্য অসংখ্য সম্পদ রয়েছে, অসংখ্য ব্যবস্থাপনা রয়েছে। যেমন বিভিন্ন বই আছে, বিভিন্ন পডকাস্ট আছে, বিভিন্ন সেমিনার এবং কোর্স আছে, যেগুলো এই বিষয়ের জন্য নিবেদিত। এই জায়গাগুলোতে আমি শুধু আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, কারণ হলো সামনে আমাদের বিস্তারিত আলোচনা আছে। এই জন্য এখানে আমরা বেশি আলোচনায় গেলাম না, সামনে আমাদের আলোচনা আছে। এই জন্য আপনাদের কেউ যদি মনে করেন যে বুঝতেছি না কি বলতেছে, টেনশনের কোনো দরকার নেই। সামনে আমাদের বোঝার অনেক উপকরণ রয়ে গেছে, এটা জাস্ট আপনাদেরকে পড়ে শোনালাম। এই বিষয়গুলো আমরা মোতালা করে নিব, যে যে ইলম আমার জীবনে উপকার করেনি তা অন্যের জীবনে কিভাবে উপকার আসবে। যে ইলম আমরা পড়ছি কিতাব থেকে, উস্তাদ থেকে, কিন্তু পড়ার পর আমাদের জীবনের পাতায় তার কোনো চিহ্ন না পাওয়া যায়, শুধুমাত্র কথা ও বক্তব্যে পাওয়া যায়, তা ইলমে নাফেয়া নয়। ইলম সেটাই যা জীবনের বাস্তবতায় পাওয়া যাবে, আদবের সৌন্দর্য বয়ে আনবে, তার সাথে হিলম এবং তাহাম্মুল নজরে আসবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা শাগরেদ ছাত্র থাকে তারা আমার প্রতি তো যথেষ্ট এই, আদব শ্রদ্ধা দেখাচ্ছে, কিন্তু অন্যের সামনে গেলে বেয়াদবি করতেছে। তো এই জায়গাতে আমাদের, যে আমার থেকে বা আমাদের যে শাগরেদ আছে আমার থেকে ইলম শিখছে, কিন্তু অন্য উস্তাদকে গালি দিচ্ছে, তাহলে লানতে ইলমের উপর। আপনি কি শিখেছেন কখনো যে যদি তুমি আমাকে আদব ভক্তি দেখাও কিন্তু অন্য উস্তাদের সাথে আদাবিয়াত না না রাখো, তাহলে আমার থেকে কিসের আদব শিখেছো? প্রত্যেক উস্তাদ, আলেম, শায়েখ, মুক্তাদা সকলের দেখা উচিত যে আমার শাগরিদ বা ছাত্র আমার প্রতি যেমন আদব দেখাচ্ছে অন্যের সাথে এমন আদব দেখাচ্ছে কিনা, তাকে সেটা শেখাবে। কিভাবে শিখবে তারা? যখন সে দেখবে আপনি তার সামনে কারো গীবত বা আদবহীনতা করেননি, তখন সে নিজেই শিখে যাবে। এই বিষয়গুলো সামনে আমরা আরো বিস্তারিত বলবো। এই জায়গাগুলো আপনার একটু দেখে নেবেন, এমনি মোটামুটি আলাপ আলোচনা চলে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের সমস্যাটা কোন জায়গাতে, সেটা কি শিক্ষা ব্যবস্থাপনার যারা শিক্ষা ব্যবস্থাপক গণ আছেন তারা কি জানে? জিম্মাদারা কি কখনো সেগুলো বুঝতে পারে যে কোন কোন দিন, কোন দিন কি সেগুলো নিয়ে আলোচনা হয়, কথা বলে? এখানে শিক্ষার্থীদের তো কোনো দায় নেই। এই যে আমাদের শিক্ষার্থীরা যারা অনভিজ্ঞ হচ্ছে, দক্ষ হচ্ছে না, তারা বিভিন্ন ধরনের আপনার ক্লাস থেকে বের হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাদের কোনো অবস্থা ব্যবস্থাপনা থাকে না। এটার দায়টা কি তাদের? না। শিক্ষার্থীদের যেভাবে আমরা পড়াবো, যেভাবে আমরা ট্রেন করাবো, সেভাবেই তারা আউটপুট পাবে। পর্যাপ্ত পরিচর্যা করতে না পারলে সেটা কর্তৃপক্ষের ব্যর্থতা। একটা কথা আছে, কয়লা খাইলে আউটপুট তো কয়লাই বেরোবে। আপনার শিক্ষার্থীদের দিচ্ছেন কয়লা, আর দেশ গড়ার কাজে প্রোডাকশন আশা করবেন গোল্ড।
তা তো সম্ভব না কখনো। এটাই তো চিরবাস্তবতা। আমরা ছাত্রদেরকে কখনো আদব শিখাই না, কিন্তু আমরা চিন্তা করি যে ছাত্ররা কেন আদব, আমাদের সামনে আদবিয়ত দেখাচ্ছে না, কেন ছাত্ররা পড়ে না, কেন ছাত্ররা কথা শুনে না। এই জায়গাগুলোতে আসলে আমাদের তো ব্যর্থতা, আমরা তাদেরকে কখনো এই এই তরবিয়ত করি নাই। আমরা তো শুধু মনে করি যে আমাদের কিতাব পড়ানো দায়িত্ব, তরবিয়ত করার দায়িত্ব বাপ মার শুধু। আবার বাপ মা মনে করো যে মানে তো তরবিয়ত করার দায়িত্ব এবং শেখানোর দায়িত্ব উভয়টাই উস্তাদের। কিন্তু এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই জায়গাতে স্পষ্টভাবে বলে দিয়েছেন আল ইলমু ওয়াল উলামা বইয়ের মধ্যে, যে একজন শিক্ষক যেভাবে কিতাব আদি পড়াবেন সেভাবে তিনি তরবিয়ত করবেন, আবার একজন শিক্ষক যেভাবে তরবিয়ত করবেন সেভাবে শিখাবেন। কারণ একজন শিক্ষক, আমরা পিছনে সিফাতে মুদারিসের মধ্যে পড়েছি, একজন শিক্ষক অভিভাবক, একজন শিক্ষক আহ, এই নেতৃত্ব দানকারী, একজন শিক্ষক পথ প্রদর্শনদাতা। সর্ব জায়গাতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। দর্স তাদরিসের লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা একটু সামনে চলে যাই, এটা আমরা একটু পরেও বলতে পারবো। শিক্ষার পরিধি, আগে আমরা আমরা এটা হলো আজকের আমাদের মূল ক্লাসের একটা অংশ, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার যে এই বিষয়টা আমাদের সামনে আছে, যে আমরা মানে কি ধরনের কাজ করলে বা আমাদের কোন সমস্যার কারণে শ্রেণীকক্ষগুলো দুর্বল থাকে এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি। তো এর মধ্যে হলো শ্রেণীকক্ষ পরিচালনায় কিছু মৌলিক দিক আছে। যেমন এখান থেকে যদি আমরা বলি, একজন দক্ষ ও যোগ্য ছাত্র গঠনে কার্যকরী ক্লাস ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সফল শিক্ষক তাকেই বলা হবে যিনি ক্লাস সফলভাবে পরিচালনা করতে পারেন। সফলভাবে পরিচালনাটা কি, আমি যখন ক্লাসে আসলাম, আমার ক্লাসে আসার পর থেকে ছাত্ররা আমার ক্লাসের প্রতি মনোযোগী আছে, আমি যা বলতেছি সেটা তারা বুঝতেছে, যেখানে না বুঝতেছে তারা প্রশ্ন করতেছে, যেখানে সমস্যা হচ্ছে তারা আরো বেশি মনোযোগ দিচ্ছে। আমার ক্লাসে আসার পূর্বে ছাত্ররা মুতালা করে আসছে, আমার ক্লাসে যখন আমি ক্লাসে আসতেছি তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার পড়াটাকে তারা আয়ত্ত করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে তারা, এখনকার প্রশ্ন করতেছে, আগামীতে কি হবে সেটা নিয়ে তারা ভাবতেছে। আমি তাদেরকে ভাবাচ্ছি, আমি তাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, আমি তাদেরকে দূরদর্শী বানানোর চেষ্টা করছি, আমি তাদেরকে বিচক্ষণ বানানোর চেষ্টা করছি। যখন এই বিষয়গুলো আমাদের সামনে ফুটে উঠবে, তখনই একমাত্র সফলভাবে ক্লাস পরিচালনাটা হবে। তাহলে চলুন দেখি যে আমাদের ক্লাস পরিচালনায় কি কি মৌলিক দিক আছে। যে শ্রেণীকক্ষ পরিচালনায় কিছু মৌলিক দিক রয়েছে যা আপনাকে সফল ক্লাসরুম ম্যানেজমেন্টে সহায়তা করতে পারে। কিছু আওয়ামেল ও উপযোগী বিষয় রয়েছে যা আপনাকে দক্ষতা স্বাক্ষর রাখতে সহযোগিতা করবে। এর মধ্যে একটা কি, সাধারণত একটা শ্রেণীকক্ষ পরিচালনায় প্রধানত যে যাদের প্রয়োজন হয়, এর মধ্যে একজন হলেন শিক্ষক, আরেকজন হলেন ছাত্র। এখন মনে করেন বড় বড় দালান কোঠা আছে, শ্রেণীকক্ষের সমস্ত ব্যবস্থাপনা আছে, হয়তো ছাত্র নাই অথবা শিক্ষক নেই। ওই শ্রেণীকক্ষ কি কখনো পরিচালিত হবে আপনাদের কাছে মনে হয়? এটা কখনো হবে না। তাহলে একটা শ্রেণীকক্ষ পরিচালনার জন্য সর্বপ্রথমেই যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো শিক্ষক এবং ছাত্র। শিক্ষক এবং ছাত্র। তাহলে কি, যে একটি শ্রেণীকক্ষ সফলভাবে পরিচালনায় দুটি বিষয়ের ভূমিকা সবচেয়ে বেশি। এক নম্বর হলো ছাত্র, এক নম্বর হলো শিক্ষক। আমাদের সামনে আরো কিছু বিষয় আছে। দুই নাম্বার হলো ছাত্র, এক নম্বরে শিক্ষক, দুই নম্বরে ছাত্র, তিন নম্বরে কোর্স এবং প্রশিক্ষণ, চার নম্বরে সময়, পাঁচ নাম্বার হলো দরজগা, ছয় নাম্বার হলো পাঠদান সরঞ্জাম। কার্যকর ভাবে পরিচালনার জন্য ছয়টা জিনিসের প্রয়োজন হয়। এর মধ্যে প্রধান হলো দুটি, এক নাম্বার হলো শিক্ষক, দুই নাম্বার হলো ছাত্র। আমরা বিস্তারিত যাব, এর আগে আমরা ছয়টা জিনিস দেখে নিচ্ছি। এক নাম্বার শিক্ষক, দুই নাম্বার ছাত্র, তিন নাম্বার কোর্স প্রশিক্ষণ, চার নাম্বার সময়, পাঁচ নাম্বার দরজগা, ছয় নাম্বার পাঠদান এবং সরঞ্জাম। তাহলে এখন আসুন, একজন শিক্ষকের ভূমিকাটা মানে কি পরিমাণ কার্যকর হয়। যেমন মনে করেন, শিক্ষক যখন ক্লাসে যায়, শিক্ষক নিজের বিষয়বস্তুতেই দুর্বল, নিজের উপর নিজেরই ভরসা আসে না, প্রশান্তি আসে না। নিজে ক্লাসে যায়, গিয়ে ক্লাসের আপনার এই ভারতের তর্জমা বলে, না, মনে হয় প্রশান্তি আসে না, আমি কি বলতেছি আমি নিজেই বুঝতেছি না। কারণ হলো আমি তো পূর্বে মোতালা করে যাইনি। আমাদের অবস্থা কি, যে আমরা মানে বিভিন্ন কার্যক্রমে সফল হয়ে থাকি, এই ব্যবস্থাপনা ওই ব্যবস্থাপনা মোবাইল ইত্যাদি অনেক কিছু আসক্ত হই। এবং আমাদের তো বর্তমানে অবস্থা এমন দেখা যায় যে আসলে শিক্ষক কেন নিজের বিষয়বস্তুতে দুর্বল দুর্বল হবে না,
গত কিছুদিন আগে এক শিক্ষক, মানে শিক্ষক বলতে আমারই মানে ছাত্র বলতে পারেন, বা আমারই কাছের মানুষ বলতে পারেন, তার পুরা, তো যার কথা বলছিলাম, যে আমার পরিচিত, তিনি শিক্ষক হয়েছেন। শিক্ষক হওয়ার পরে একদিন আমার সাথে দেখা করতে আসলো। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মানে কোথায় কি পড়াচ্ছ, কি আসল বিষয়। তো তার বিস্তারিত বলার পর আমাকে বললো যে আমি মোটামুটি আল্লাহর রহমতে হেদায়া পর্যন্ত ক্লাস করাই। আমি বললাম, সেদিন তুমি হেদায়েতুন নাহু বুঝো না, আমি তো মানে গত 2 বছর আগের কথা, তুমি হেদায়েতুন নাহু বুঝো না, তো তোমার হেদায়েতুন নাহুতে অনেক সমস্যা আমি নিজে ধরলাম, শেষ পর্যন্ত আমি তোমার তদারকি করলাম, তা আজকে হেদায়া পর্যন্ত ক্লাস তুমি কিভাবে নিচ্ছ, তোমার সাহসে কি সাহস হচ্ছে? কয় আসলে সাহস না হলেও তো মাদ্রাসা থেকে দিয়ে দিচ্ছে, আমি কি করব, আমার কিছু করার নেই। সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে আমি তো সর্বোচ্চ নাহমির বা হেদায়েতুন নাহু পর্যন্ত এই টাইনে টুইনে পড়ানো আমার জন্য কষ্টকর, এর উপরে ক্লাস কিভাবে সম্ভব? তো তার কথা হইলো যে মাদ্রাসা থেকে দিয়ে দিছে। আর এক মাদ্রাসার ঘটনা আমি জানি, এই হুজুর কোরআন তর্জমা পড়ায়। আমি ওই মাদ্রাসার এক ছাত্রকে কোরআন তর্জমার উপর কিছু জিজ্ঞেস করলাম, সে পারেই না। তখন পারে না বলতে অনেক কিছু ভুল ভ্রান্তি সে বলছে। আমি বললাম যে এটা কি তুমি বলছো না শিক্ষক শিখাইছে? বললো যে শিক্ষকই শিখাইছে আমাদের কিভাবে। তো আমি তার কথা বিশেষ না করে আরেকটু গবেষণা করলাম, দেখলাম যে বাস্তবতা এরকমই। তাহলে আমাদের শিক্ষকদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা শিক্ষকরা নিজের বিষয়বস্তুতেই দুর্বল। দুর্বল হওয়ার পাশাপাশি এই বিষয়ে যে আমরা মানে সফলভাবে দক্ষ হওয়ার জন্য চেষ্টা করব, যে আসলে এই কিতাবটা কিভাবে পড়াতে হয়, এই কিতাবটা পড়ানোর মূল লক্ষ্য উদ্দেশ্য কি, এই কিতাবটা কে লিখেছেন, কিভাবে লিখেছেন, কেনই বা পড়াতে হবে, এই কিতাবের হাসিয়া কে লিখেছেন, বাইনা সতর কে লিখেছেন, বিভিন্ন বিষয়গুলো যেটা আমাদের সামনে আসলে ছাত্রদের সামনে আমি মুজাকারা করে কথা বলে আনন্দ পাবো, মজা পাবো, দিতে পারবো, এই জায়গাগুলোতে আসলে আমরা এই গবেষণা করি না, মুতালা করি না। আমরা সামনে একটা বাংলা নোট নেই, অথবা দেখা যায় যে আমরা মোবাইলের মধ্যে বাংলা নোট নিয়ে আসি, এটা দেখে কিন্তু আমরা পড়িয়ে দিই। তো এটা আমি আপনাদের দোষ বলছি না, এটা আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থা বলেন বা কর্মী ঘরানার ব্যবস্থাপনাটা এরকমই হয়ে গেছে। হয়তো আশা করি আপনারা অধিকাংশ আমার সাথে এ ব্যাপারে একমত হবেন, তাই না? আমি কি এ ব্যাপারে ভুল বলেছি? জি জি না না হুজুর, না। 100% সত্য বলছেন। জি না, এরকমই হয়ে সত্য, গেছে। ঠিক আছে। ফলে দেখা গেছে আমরা কিন্তু নিজেরা নিজেদের বিষয়ের উপর দুর্বল। ফলে কি হয়েছে, যে নিজ বিষয়ে অদক্ষ, ভালো ধারণা নাই। হ্যাঁ, মনে করেন যে সাপোজ মনে করেন আমার কথা আমি উদাহরণস্বরূপ বলি, যে উদাহরণস্বরূপ মনে করেন যে আমি আত্মরিকুলিংসা জীবনে কোনোদিন পড়ি নাই। আমি উদাহরণস্বরূপ বলছি, এক্সাম্পল। এখন যদি আমি কোথাও যাওয়ার পরে যদি আমাকে আত্মরিকুলিংসা ধরায় দেয়, অথবা মনে করেন আত্মরিকুলিংসা বাদ দিলাম, আমরা বাস্তবমুখী একটা উদাহরণ দিই। মনে করেন ফিজিক্স, আমিও পারি না, আপনিও পারেন না। এখন ফিজিক্স যদি আমাকে আপনাকে কেউ ধরায় দেয়, আমরা হয়তো বাংলাদেশে ক্লাসে বলে দিয়ে আসতে পারবো, কিন্তু ফিজিক্স আসলে কি আমি আপনি বুঝাতে পারবো কাউকে? জি না। এটা কিন্তু কখনো সম্ভব না, কারণ এই বিষয়ে তো আমি মানে আমার কোনো দক্ষতাই নেই, ভালো ধারণাও নেই। আমরা ওই যে একটা বাক্য আছে, ফাকিদু শাই লা ইউতি, যে যার ভিতরে কিছু নেই সে আবার অন্যকে কি দিবে। আমি যে বিষয় জানি না এটা আমি অন্যজনকে কি দিব, এটা হলো চিরবাস্তবতা। তাহলে শিক্ষকের জায়গাগুলোতে আমরা আমাদের, আমরা যে বিষয়টা পড়াবো, যে বিষয়বস্তু আমাদের জন্য নির্ধারণ করা হবে, এটার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমেই চেষ্টা করতে হবে যে এই বিষয়ে আসলে আমাদের দক্ষতা আছে কিনা। গতকালকে আমাদের এক ভাই বলতেছিলেন যে এই মুদাম হিসাব করে কি, যে স্বজন প্রীতি করা। আমি প্রায় বলে থাকি, আমি হয়তো আমার ফেসবুক পোস্টেও বলেছি, আমি আপনার তোফাতুল মুদারিসিন যে বইটা লেখার চেষ্টা করছে ওটাতেও আমি বিস্তারিত অনেক কিছু বলছি এবং বলার চেষ্টা করতেছি। তো সে জায়গা থেকে আপনাদের যে স্লাইড গুলো আসে সেখান থেকে মূলত এগুলো আসে। তো এই জায়গাতে আমি বারবার যে কথাটা বলি, শিক্ষক যিনি পড়াবেন, মাঝখানে একজনের সাথে এসো আরবি শিখি নিয়ে কথা হচ্ছিল, যে এসো আরবি শিখি একজন আমাকে বলতেছিল যে এসো আরবি শিখি যে জীবনে পড়ে নাই সে কখনো এসো আরবি শিখে পড়ানোর যোগ্যতা রাখে না। তো আমি তার বিপরীতে আমি একটা কথা বললাম, যে এটা কিভাবে সম্ভব? যে এসো আরবি শিখি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ফতোয়ার কিতাব লিখেছেন, উনি তো কোনো ইফতার বিভাগে পড়েছেন বলে আমার কাছে মনে হয় না। এবং আমাদের আকাবিরিনের কেরামের মধ্যে অনেকে এমন আছেন যারা এমন সব কাজ করে গেছেন, যে কাজ তারা সরাসরি কোথাও দর্শিয়াত ভাবে পড়েননি। তাহলে তাহলে মূল হলো আমি যে বিষয়ে কাজ করব এই বিষয়ে অগাধ গবেষণা আমার থাকতে হবে। এসো আরবি শিখে যখন আমি পড়াতে যাব, এসো আরবি শিখি কিভাবে পড়াইতে হবে, এসো আরবি শিখি পড়ানোর ধরন প্রকৃতি কি, এসো আরবি শিখি কোন উদ্দেশ্যে লেখা হয়েছে, এই বিশদ বিবরণ গুলো যদি আমার জানা থাকে, এসো আরবি শিখি না আপনার আরো বড় কোনো কিতাবও আমার সামনে আসলে এটা পড়ানোতে কোনো বাধা বিপত্তি আমার নেই।
তো এই জায়গাতে আমি আপনাদেরকেও বা আমি আমার নিজেকেও একই কথা বলবো। আমাদের সামনে যখন যে কিতাবই আসে, এই যে মুহতামিম সাহেবের ব্যাপারে আপনাদেরকে বলছিলাম, যে মুহতামিম সদুপযোগী করে, যে সুন্দর দেখলে ভালো কিতাব পাওয়া যায়, একটু শরীর স্বাস্থ্য ভালো আছে ভালো কিতাব পাওয়া যায়, মুহতামিম সাহেবের বন্ধু ভালো কিতাব পাওয়া যায়। আমি প্রায় বলে থাকি যে আসলে বর্তমানে ভালো কিতাব পাওয়ার জন্য শরীর স্বাস্থ্য বড় একটা উপকরণ, ভালো কিতাব পাওয়ার জন্য সৌন্দর্যটাও একটা বড় উপকরণ। এখন তো কেউ দক্ষতা দেখে না, সবাই দেখে যে সে আমার কাছের মানুষ কিনা, সে আমার কথা শুনলো কিনা, সে আমাকে তেল মারতে পারলো কিনা, বিভিন্ন বিষয়গুলা। আর যখন বিশেষ করে আরো বড় সমস্যা হলো, মোহতামিম সাহেব যখন বুঝবেন যে আপনি তার তার চেয়ে একটু বেশি দক্ষ, বিশ্বাস করেন ওই ব্যক্তি আপনাকে কখনোই আর সামনে ঘেঁষতে দিবেন না। যে কোনো মূল্যে যে কোনো স্রোতে আপনাকে পিছনে বসতে দিবেন, আপনাকে ঠেলায়া পিছায় যে কোনো দোষ ধরে আপনাকে এক সাইডে ফেলায় রাখবে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনাটা এই জায়গাতে চলে আসছে। তো এই জন্য আমি আপনাদের কাছে করজোর আবেদন করব যে যাই বলুক না কেন, আপনি যে সাবজেক্টটা পড়াবেন, আপনি যেই বিষয়টা পড়াবেন, এটাতে যেন অন্তত আপনার বিশদ দখল থাকে। যদি দখল নাও থাকে, এমন কোনো কিতাব দিয়ে দেয়, অন্তত ক্লাসে যাওয়ার আগে ওই বিষয়ে আপনার প্রচন্ড রকমের মেহনত করতে হবে, যে এই বিষয়টা মানে কি, কেন করাচ্ছে এই কিতাব নিয়ে, মানে কে কি বলেছে, বিভিন্ন বিস্তারিত বিশদ এই জ্ঞান লাভ করার পরে আপনি ক্লাসে যান, দেখবেন আপনি পড়িয়ে মজা পাবেন। আপনার আমাদের আকাবিরদের মধ্যে তো আপনার বিশেষ করে আপনার আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, আপনার এই দারুল উলুম সাহারানপুরের ঘটনা। তো ওখানে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তখন জীবিত। একজন শায়েখ আসলেন, আসার পরে বললেন যে শিক্ষকদের ক্লাসে ততক্ষণ পর্যন্ত যাওয়ার অনুমতি নেই, এমন কোনো মাসালাও বলার অনুমতি নেই যেটা সে অস্পষ্ট এখনো রয়ে গেছে। সে মাসালা দেখছে, পড়েছে, কিন্তু মাসালাটা তার কাছে অস্পষ্ট। অস্পষ্ট থাকা সত্ত্বেও ওই মাসালা সে যেন না পড়ায়, বরং ছাত্রদেরকে বলুক যে এই বিষয়টা ভাই আমার বুঝে আসে নাই, আমি বুঝে তোমাদেরকে পড়াবো। বরং ওই দিনের সবক যদি তার বুঝে না আসে, বরং ওই দিনের সবক সবক থেকে সে যেন ছুটি নিয়ে আসে, ভাই আজকে তোমাদের সবক ছুটি, আমি পড়াবো না। সে বিশদ এই বিষয়ে মানে গবেষণা করবে, মোতালা করবে, খোঁজাখুঁজি করবে, তারপর গিয়ে তাদেরকে পড়াবে। তো এই জায়গাটায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের নিজেদের যে দুর্বলতা গুলো থাকবে বিষয়বস্তুতে, এটাতে যেন আমরা এই দক্ষতা নিয়ে গবেষণা করে যেন সামনে যাই। আমরা যেন ওই মেজদাক না হয়ে যাই ফাকিদু শাইলাইয়তি। হয়তো ছাত্রদেরকে আমরা যা বলবো ছাত্ররা তা বিশ্বাস করবে, বিশ্বাস করেন। ছাত্র যদি মনে করেন আমার আপনার চেয়েও বেশি দক্ষ হয়, আমরা যা বলবো ছাত্র এটাই বিশ্বাস করবে, কারণ ওই যে তাদের মেন্টালিটি একটা। শিক্ষক কি কখনো ভুল বলতে পারে? শিক্ষক কি মিথ্যা বলতে পারে? এই জায়গাগুলোতে আমাদের ছাত্রদের একটা এই অনুভূতি, আবেগ শিক্ষকদের প্রতি কাজ করে। এজন্য আমরা যে তথ্যই ছাত্রদের কাছে দিব, যে গবেষণা তাদের কাছে আমরা বর্ণনা করব, এই ব্যাপারের জন্য বাস্তবসম্মত সহি জ্ঞান আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। 2 নম্বর হলো উপস্থাপনা দুর্বল। এই যে আপনাদেরকে কমিউনিকেশনের ব্যাপারে সেই শুরু দিন থেকে আমি বলে আসছি এবং বলতেছি, দেখাচ্ছি, উপস্থাপনা দুর্বল। আপনি এই, অনেক দক্ষ মানুষ, আপনার অনেক জ্ঞান আছে, কিন্তু আপনি উপস্থাপনা করতে পারেন না। কি কি পড়াবো, কিভাবে পড়াবো, কি কৌশল অবলম্বন করা যেতে পারে তা আমি জানি না। তাহলেও কিন্তু একটা শ্রেণীকক্ষকে কার্যকর ভাবে পরিচালনার জন্য আমরা দুর্বল থেকে যাব। এই জন্য আমরা 2 নম্বরে চেষ্টা করব আমাদের যে বিষয়টা অথবা যে সবকটুকু আমি আগামীকালকে পড়াবো, এই সবকটাকে উপস্থাপনা করার জন্য। আমাকে গতকালকে একজন হয়তো গতকালকার আগের দিন একজন প্রশ্ন করেছিলেন যে উপস্থাপনার দুর্বলতা কাটানোর জন্য আমরা কি করতে পারি। এটার জন্য সর্বপ্রথম কাজই হলো আপনি সামনে 5টা 7টা কিতাব নিন। যেমন মনে করেন আপনি নাহু পড়াচ্ছেন, নাহুর উপরে কয়টা কয়টা কিতাব আছে? ছোট কিতাব নেন, বড় কিতাব নেন, আরেকটু বড় কিতাব নেন, মাঝারি, ছোট, বড়, এই 3 ধরনের কিতাব আপনি সামনে রাখেন। আপনি সামনে রেখে একটা 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 মাসালা, যেমন মনে করেন আমি যদি বলি যে আহ, নাহুর মধ্যে যদি আপনি 5টা সূরা নেন, 5টা সূরার মধ্যে আপনি পড়াচ্ছেন যে আল কালিমাতুল লফজুন উদিয়া লিমানান, এটার মধ্যে আপনি অথবা মনে করেন আপনি ইসিম 8 প্রকার, ইসিম 7 প্রকার, ইসিম 9 প্রকার, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে আছে। আপনি ইসিম ফেল হরফি পড়াচ্ছেন, এই জায়গাটাতে কোন কিতাবে কি বলেছে, সমস্ত কিতাবগুলোকে সামনে আপনি রাখলেন। আপনি ফেলের সংজ্ঞায় পড়াবেন, হরফের সংজ্ঞায় পড়াবেন, কে হরফের সংজ্ঞাটা কি বলেছে, সবচেয়ে জামে মানে সংজ্ঞাটা কি। আপনি মনে করেন মাঝে তামান নেই পড়াবেন, আপনি মনে করেন এই কি বলে তামিজ পড়াবেন, আপনি জমির পড়াবেন, আপনি এই ইসমি ইশারা পড়াবেন, বিভিন্ন বিষয় আপনি পড়াবেন। আপনি আপনার সামনে কয়েকটা কিতাব সামনে রাখেন, এটা থেকে আপনি বাছাই করেন।
মনে করেন এই কিতাবে এই প্রত্যেক কিতাবে হুবহু কাছাকাছি থাকে, দুই একটা পয়েন্ট আলাদা আলাদা থাকে। ওই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আনকমন প্রত্যেক কিতাবে লিখেছে, এই পয়েন্ট গুলোকে আপনি সামনে এনে আপনি নিজে একটা নোটশিট তৈরি করেন। এই নোটশিটটা তৈরি করার পরে আপনি এটার উপর দুইবার নজর দেন। নজর দেওয়ার পরে গিয়ে আপনি এটা ক্লাসে গিয়ে উপস্থাপন করেন। প্রয়োজনে ক্লাসে যাওয়ার আগে আপনি দুই একবার আপনি নিজে, আমি বলেছিলাম হয়তো আমরা আয়নার সামনে দাঁড়িয়ে, অথবা আপনি নিজের সামনে ভিডিও ক্যামেরা রেখে, অথবা একা একা আপনি বলতে থাকেন, জপতে থাকেন। মনে করেন যে ওই সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনি পাগল হয়ে গেছেন। পাগল একা একা কত কথা বলে না। তা আপনি মনে করেন যে নিজে পাগল হয়ে গেছেন, পাগল হয়ে আপনি বলতেছেন কে কি বললো, ভাই আমি জানি না তোমরা কি বলতেছো, আমি শুনি না। 5 মিনিটের জন্য আমি বধির হয়ে গেছি, আমি 5 মিনিটের জন্য অন্ধ হয়ে গেছি, শুধু আমার জবানটা খোলা, আমার যা মনে হচ্ছে আমি বলবো। আপনি এইভাবে 10 দিন আপনি রিহার্সাল করেন, দেখবেন আপনার চেয়ে বড় উপস্থাপক আর কাউকে খুঁজে পাবেন না। যখন আপনি যেখানে দাঁড়াবেন আপনি কামাল করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য এবং আপনার জন্য, সকলের জন্য বিষয়গুলো সহজ করে দিন। 3 নাম্বার, দর্শ প্রস্তুত করা। বলো, দর্শ প্রস্তুত করা। দর্শ প্রস্তুত কি, যে আমরা যে দর্শটাকে দিব এটা আমরা কত ভাবে দর্শ দেওয়া যেতে পারে, কি কি পদ্ধতি জানা থাকা। যেমন মনে করেন এই, আমরা তো বিশেষ করে আপনার দেখা যায় এই আপনার যখন আমরা কোনো দর্শ দিচ্ছি, তখন এটার মধ্যে সাপোজ আপনি একটা সবক পড়াবেন, একটা সবক পড়ানোর জন্য আপনি কত ভাবে সবকটাকে তাদেরকে বুঝাতে পারেন। প্রথমত হলো, প্রথম আপনি তাদেরকে শুরুতে ক্লাসে গিয়েই এবারত তর্জমা না বলে আপনি কি করলেন, সামনে বসে একটা গল্প শুরু করে দিলেন। গল্পটা সবক কেন্দ্রিক, কিন্তু গল্পটা গল্পটা আপনারা এই সবক কেন্দ্রিক হবে, কিন্তু এমন ভাবে হবে যেন এবারত তর্জমাটা গল্পের মধ্যে চলে আসে। যখন আপনি গল্পটা এমন ভাবে বলছেন সে গল্পটা বুঝে গেছে, তখন আপনি ছাত্রকেই বলেন ভাই তুমি এবারতটা পড়ো। তখন এবারত পড়ার পরে তাকে জিজ্ঞেস করবেন দেখো তো বুঝো কিনা। তখন দেখবেন ছাত্ররা কি পরিমাণ আনন্দ হয়। এজন্য একটা দর্শ একটা সবককে আপনি কত ভাবে দিতে পারেন। আপনি প্রথম তাকরির করলেন, পরে অনুবাদ দেখালেন, প্রয়োজনে এটার জন্য আপনি বাইনাস সতর দেখালেন, হাসিয়া দেখালেন, অথবা প্রয়োজনে আপনি ব্ল্যাকবোর্ডে দেখালেন। বর্তমান তো আমাদের সিরাজি গুলা ব্ল্যাকবোর্ডে দেখায় পড়ানোর অবস্থান আমি খুবই, মানে আমার কাছে কম মনে হয়। এবং এটা আমরা দেখি যে আমরা ক্লাসের মধ্যে আসছি, আসার পর আমরা আগে এটা বলি, এবারও তর্জমা পড়ে দিয়ে যাই। তো এখন তো ব্ল্যাকবোর্ডের প্রচলন অনেক কমে গেছে। তো এই জায়গাটা কি এখন বর্তমানে আধুনিক স্পষ্টতা থাকায় আপনারা অনেক আপনারা অবলম্বন করতে পারেন, অনেক কিছু অবলম্বন করতে পারেন। আপনারা ভিডিও দেখাতে পারেন ছাত্রদেরকে, ভিডিও ক্লিপ দেখাতে পারেন। এই গত কয়েক ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সারাংশ, একটা ছবির মধ্যে একটার কতগুলো প্রকার আছে এটা দেখা যায়। আপনারা তাদেরকে এটা মোবাইলে দেখাইতে পারেন, প্রয়োজনে একটু জুম করে দেখান, অথবা একজনের কাছে মোবাইল দিলেন, সবাই একবার একবার দেখে দেখে চলে গেল। তো আপনি এ ধরনের বিভিন্ন ভাবে আপনার মাথায় যত ধরনের পদ্ধতি আছে একটা দোষ দেওয়ার জন্য, একটা দোষ ব্যবস্থাপনার জন্য, আপনি সকল পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এটার জন্য আগে আমার আপনাকে দোষ তৈরি করতে হবে। এটা আমাদের আগে জানতে হবে যে দোষ তৈরি করা। যখন আমি আপনি দোষ প্রস্তুত করে ক্লাসে যাব, তখন আমাদের ক্লাসগুলো ইফেক্টিভ হবে। আপনারা নিজেরাই এটা আরো বেশি উপলব্ধি করতে পারবেন। যেদিন আমার আপনার মুতালা ভালো হয়, ওই দিন কিন্তু ক্লাসে পুরা ফাটায় দিতে পারি, ঠিক না? আর যেদিন দেখে যে আমাদের ব্যক্তিগত মুতালা কম, যেদিন আমাদের ব্যক্তিগত মোতালা কম থাকে, সেদিন আসলে আমাদের নিজেদের চেহারায় কেমন কালো কালো একটা ভাব থাকে। ওইদিন আমরা ক্লাসে কথা বলতে গেলে মানে কেমন একটা আনমনা অস্বস্তি অস্বস্তি ভাব, যা আসলে কোনো মতো তর্জমা পরে দিয়ে যেতে পারে কিনা, বা ছাত্ররা কোথায় কি মনে করে, এই জায়গাতে অনেক কিছু হয়ে যায়। তো আসলে যখন আমি নিজেই দুর্বল থাকবো, যখন আমার উপস্থাপনা দুর্বল থাকে, ভালোভাবে প্রস্তুত থাকবে না, তখন কিন্তু আসলে ছাত্ররা আমার প্রতি মনোযোগ হবে না। তখন ছাত্ররা আমাকে করবে অবহেলা, ছাত্ররা আমার কথা শুনবে না, ছাত্ররা নিজেদের মতো খামখেয়ালি করবে, আমি আমার মতো চলতে থাকবো। এই জায়গাগুলোতে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তো এখানে আমরা খুবই খেয়াল রাখবো। এই যে আমি গত কয়েকদিন আপনাদেরকে বলছিলাম যে ছাত্ররা কেন আমার কথা শুনে না, অন্যের কথা কেন শুনে। কারণ এই যে আমি যে আমার বিষয়ে দুর্বল, আমি উপস্থাপনায় দুর্বল, আমি দর্শ ভালোভাবে প্রস্তুত করতে পারি না, তাহলে ছাত্র কেন আমার আপনার কথা শুনবে বলেন? মানে একটা কারণ দেখান যে কারণে ছাত্র আমার আপনার কথা শুনবে। আমি আপনি ডাক দিলে ছাত্র আমার জন্য জীবন দিয়ে দিতে চাইবে। অথচ ছাত্ররা এমন ব্যক্তি যারা আমার আপনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। এখন ওই অবস্থানে যদি আমরা নিজেরা তাদেরকে নিতে না পারি আমাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে, তাহলে তো মানে আসলে এটা ব্যর্থতা আমাদের। 4 নাম্বার, আওয়াজ অস্পষ্ট, এক ধাঁচে পড়ানো বক্তাদের মতো। আওয়াজ অস্পষ্ট, আমরা ক্লাসে গেছি যে আমি এক জায়গাতে আছি, ছাত্ররা এক জায়গাতে আছে,
আমি কথা বলছি এটা আসলেই ছাত্ররা শুনছে কিনা বা শুনতে পারতেছে কিনা বুঝতে পারতেছে কিনা, এটা আমি ভ্রুক্ষেপ করলাম না। আমি ভ্রুক্ষেপ না করে করলাম কি, আমি আমার মতো করে চালায় নিলাম। আমি জিজ্ঞাসা করলাম না যে আসলে ছাত্ররা বুঝতেছে কিনা। এই যে আপনারা আপনাদের নিজেরাই যদি এটা ফাইন্ড আউট করেন যে আমরা যখন এই যে কথা বলছি, আমি কিন্তু এই পর্যন্ত প্রায় কয়েক দফায় আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি যে আমার আওয়াজটা আপনাদের কাছে স্পষ্ট কিনা, আমার স্লাইড গুলো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। যখন সবকিছু ক্লিয়ার তখন কিন্তু আমি যা বলছি এটা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখন আমাদের সামনে পথ চলাটা সহজ হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে যে আমরা যখন ক্লাসে যাব প্রত্যেকেই আমার আওয়াজগুলোকে সুন্দরভাবে শুনছে কিনা, স্পষ্টভাবে শুনছে কিনা। এক ধাঁচে পড়ানো। আমরা ক্লাসে গেলাম এক ধাঁচে, ওই যে কিছু বক্তা আছে না, যেমন মনে করেন আবু জাহেদ স্যার, যে আমি বারবার একটা বক্তব্য দিতেছে, এক একজনের মনে করেন বক্তব্য দিচ্ছে আপনাদের সামনে, ওই বক্তাদের মতো বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে কোনো কথা নাই। আমরা তো সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, আমরা তো সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, কিন্তু আমাদের অনেকে আছে যে এক ধাঁচে আধা ঘন্টা 20 মিনিট বক্তব্য দিয়ে চলে যায়। ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাওয়াটা, এটা খুবই নিন্দনীয় বিষয়। তাহলে ছাত্ররা স্পষ্ট বুঝবে না, ক্লাসটা কার্যকর হবে না। তাহলে এক ধাঁচে শুধু আমরা পড়ে যাব না, আমরা 2 লাইন 3 লাইন পড়ালাম ছাত্রদেরকে, হুট করে একজনকে বললাম এই তো, মানে তো তুমি কি বিষয়টা বুঝছো, বা তুমি কেমন বুঝলা। আমরা এখানে অনেক সময় দেখা যায় আমরা ছাত্রদেরকে এই যে প্রশ্ন করি না, আমাদের সামনে বিষয়টা আরো আসবে, ছাত্রদেরকে আমরা যখন বলি তুমি কোথায় বুঝো নাই, বা প্রশ্ন প্রশ্ন করতে জানে না, কোথায় বুঝছে এটা বলে না, কারণ আসলে সে তো জানেই না কোথায় বুঝে নাই। যখন সে প্রশ্ন করতে যাবে আমরা এই বেয়াদব ছাগল হারামজাদা, ক্লাসের মধ্যে বসে মনোযোগ দিস না, কই তাকায় থাকস, আনবো না খাস কলা খাস, সারাদিন বই বইয়া কার কথা চিন্তা করস। এই যে আমরা অসৌজন্যমূলক আচরণ করবে, আমাদের সামনে এগুলো আরো স্পষ্ট আসবে। তখন কিন্তু ছাত্ররা অটোমেটিকলি আমার আপনার থেকে মন উঠিয়ে ফেলে। এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে আমাদের এখানে স্পষ্ট চলে আসছে যে ছাত্রদের সামনে খারাপ মুআমালা, তো এখানে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি এক ধাঁচে পড়ানো, বক্তাদের মতো, যে আমরা এক ধাঁচে পড়াবো না, আমরা একটু পড়াবো, ছাত্রদের কাছ থেকে প্রয়োজনে তোমরা কি বুঝছো, বুঝতেছো কিনা, স্পষ্ট আছে কিনা, প্রয়োজনে তাদেরকে দিয়ে আমরা এবারত তো আমার মতে, আমরা তো এবারত পড়ি দাওরা হাদিস মেশকাত ইত্যাদিতে গিয়ে, আমার মতে ওই হেদায়েতুন নাহ থেকে এবারত পড়ানো শুরু করানো দরকার আমার মতে। তাহলে হবে কি, যখন আপনি হেদায়েতুন নহ থেকে শুরু করবেন, তখন এই বাচ্চাটা সাহস হইতে 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 একটা পর্যায়ে সে কাফিয়া সরেজামি সরবেকায়া মেশকাতে গিয়ে তার বুক আরো বড় হয়ে যাবে, কলজা বড় হয়ে যাবে। তখন যে ছাত্রটা মেশকাতে গিয়ে শুরু করতো সাহস তৈরি করাটা, ওই সময় সে স্বয়ং সম্পূর্ণ। ওই ছাত্রটা, যে ছাত্রকে আপনি হেদায়েতুন থেকে শুরু করলেন সাহস দেখানো, ওই ছাত্র মেশকাতে গিয়ে আপনার জন্য কিভাবে দোয়া করবে, সেজদায় পড়ে দোয়া করবে না দাঁড়ায় দোয়া করবে, সে নিজে দেশে দেশে হারা হয়ে যাবে। হয়তো ছাত্ররা কষ্ট পাবে। আমার এখনো মনে আছে আমাদের উস্তাদরা আমাদেরকে হেদায়েতুন থেকে এবারত পড়ানো শুরু করছে। যেদিন এবারত পড়তে না পারতাম, তখন তো বুঝতাম না আসলে এবারত শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু দুমায়া পড়ে যেতাম, একদম দুমায়া দুমায়া পড়ে যেতাম। যেখানে ভুল হয়েছে হুজুর বলে দিচ্ছে, মাঝে মাঝে পিটাইতেছে, আগে দেখে আস না কেন ইত্যাদি, কিন্তু পড়াচ্ছে, পড়িয়ে নিছে। ফলে কি হয়েছে, ফলে এটা সবচেয়ে বেশি আমি ফায়দা ফায়দা পাইছি মেশকাত এবং দাওরাতে। দাওরাতে তো আলহামদুলিল্লাহ আমি একা সমস্ত কিতাবের আবারত পড়েছি। আমি দাওরা হাদিস পড়েছিলাম আপনার রসুলপুরে। ওখানে আমাদের ক্লাসমেট যারা ছিল ছাত্র কম ছিল, কিন্তু প্রত্যেকের একটাই ছিল যে আবারত যেন আমি পড়ি, উস্তাদরা ওইটা চাইতেন, বিভিন্ন কারণে চাইতেন। তো ফলে দেখা গেছে আবারত গুলো আমি পড়েছি, এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, আমি চেষ্টা করেছি কেউ না পড়ুক। এটা আসলে ছাত্র জমানা, এটা এখন আমি বুঝি যে এটা আমি আমার জন্য উপকার হয়েছে, তাদের জন্য লাভ ক্ষতি যাই হোক, কিন্তু ছাত্র জমানায় নিজের লাভটা চাওয়া এটা আসলে ক্ষতিকর না। তো সে জায়গা থেকে আমি চাইছি, তারা আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই এবারত পড়াটা কোথা থেকে আসলো, যদি আমি মেশকাত থেকে শুরুই করতাম, দাওরা থেকে শুরুই করতাম, তাহলে কিন্তু এই জায়গাটাতে আমি আসলে যেতে পারতাম না। তো এই জন্য আমার আপনাদের প্রতি করজোর আবেদন থাকবে, ছাত্রদেরকে মিজান নাহমের থেকে গড়া শুরু করে দিন। তাদেরকে ফার্সি, যদি যদি ফার্সি কিতাব পড়ান ফার্সি আবারত পড়ান, যদি উর্দু কিতাব পড়ান উর্দু আবারত পড়ান, আরবি কিতাব পড়ালে আরবি আবারত পড়ান, 1 লাইন করে পড়ান, সমস্যা নেই। নির্দিষ্ট করে না, এক এক দিন এক একজনকে ধরা, যাতে করে প্রত্যেকেই তটস্থ থাকে যে আসলে আজকে কারা ধরবে এটা কেউ বলতে পারে না। আবার ক্লাসের মাঝখানে হঠাৎ প্রশ্ন করলেন, এটা নির্দিষ্ট থাকবে না, ধারাবাহিক না, ডান থেকে বামে বাম থেকে ডানে, এমন নির্দিষ্ট থাকবে না। হঠাৎ করে এমন জনকে ধরবেন, এক একদিন এক একজনকে, সবাই আসলে মানে কণ্ঠস্থ থাকবে যে কখন যেন কাকে ধরে ফেলে, প্রত্যেকেই মনোযোগী থাকবে। এই জায়গাটাতে আমরা চেষ্টা করবো যেন ফোকাস করা যায়।
ছাত্রদের সাথে খারাপ মুআমালা, এটা আমাদের অনেক অনেক খারাপ একটা দিক, অনেক অনেক বড় খারাপ একটা দিক। আমরা ছাত্রদের সাথে খারাপ মুআমালা করি। কেমন খারাপ মুআমালা করি? সামান্য কিছু হইলে ছাত্রদেরকে বকাবাজি করি। আমাদের সামনে হাসতে পারে না, আমাদের সামনে কাঁদতে পারে না, আমাদের সামনে কিছু করতে পারে না, খেলতে পারে না। আমরা তাদেরকে কেমন যেন সুযোগই দিতে চাই না। অথচ আমাদের তো দরকার ছিল ছাত্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যে ছাত্র মনে করেন জিনা করে আসছে, আপনাকে উদার মনে আইসা বলবে যে হুজুর আজকে আমি জিনা করে আসছি। একদম উদার মনে বলবে। কেন বলবে? আপনি তার বন্ধু। এবং আপনি এটা শোনার পরে তারা দ্বিতীয়বার জিনা করবে, এই সাহসই তার হবে না। আপনি যখন শুনবেন যে সে গুনাহ করে আসছে, আপনিও এমন উদারপন্থী মুরব্বী হতে হবে। আপনি এই কথা শোনার পর তারা এমন ভাবে মোটিভেট করতে হবে, আস্তে আস্তে এমন ভাবে তার সাথে মিশে যেতে হবে, সে যেন দ্বিতীয়বার কল্পনাও করতে না পারে যে আরেকবার আমি খারাপ কাজের মধ্যে জড়িত হব। কিন্তু আমরা এই জায়গাটাতে ফোকাস করি না। আমরা ছাত্রদের সাথে খারাপ মুআমলা করি, বকাবাজি করি। এই যে প্রশ্ন, ছাত্ররা প্রশ্ন করলে, ছাগল তুই এতক্ষণ কইয়াছিলি, ক্লাসে মনোযোগ দিস না কেন? কিছু হইলে মুততে যা, জাগতে যা, খাওয়া আর ঘুমা, এগুলো কিছু সবকিছু। আমার মনে আছে আমি যখন আপনার মিজান পড়ি, না দুঃখিত, নাহবে মির পড়ি, তখন আমার ওস্তাদ আমাকে একটা গালি দিছিলেন। তোরা কি ওয়াজা করেছে ঘুমানোর জন্য? আপনারা আশা করি বিষয়টা বুঝেছেন। ওয়াজা ইসমে ফাইলের সিগা, ওয়াজা করেছে ঘুমানোর জন্য। তখন এটা আমি উপস্থিত বুঝিনি। পরে এটা নিয়ে চিন্তা করলাম যে আসলে হুজুর কি বললো। পরে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হয়েছি, এবং আমি চেষ্টা করছি যেন এটা থেকে উত্তরণ করা যায়। এই যে আমরা আমি একটু আগে আপনাদেরকে বলে আসছিলাম যে আসলে শিক্ষক শিক্ষক কেমন হবে? বা ছাত্র আমার সামনে আদব দেখাচ্ছে, আরেকজনের সাথে বেয়াদবি করছে, অথচ আমার থেকে ছাত্র দেখে শিখতে পারছে না। সেদিনও আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমি এমন কি করতে পারছি, আমি এমন কিভাবে চলতে পারছি যে ছাত্ররা আমাকে আদর্শ হিসেবে দেখবে। আমি কি ছাত্রদের আদর্শ হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? আমি কি ছাত্রদের মুক্তাদা হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? ছাত্ররা আমার কাছ থেকে কোনো আদব শিখছে, আখলাকিয়াত শিখছে, আমল শিখছে? ছাত্ররা কি আমার কাছ থেকে চাল চলন, কথার ভঙ্গি, কোনো কিছু কি আমার কাছ থেকে শিখতে পারছে? যদি না হয়, তাহলে ভাই কিভাবে আমি আপনি উপকারী শিক্ষক হিসাবে নিজেকে বাস্তবায়ন করি? এই জায়গাতে আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে যেন ছাত্রদের জন্য আমরা উপকারী শিক্ষক হতে পারি। উপকারী শিক্ষক তখনই আমরা হতে পারবো যখন আমরা একজন আদর্শ শিক্ষক হব। আদর্শ শিক্ষক কি? এই যে আমরা উপরে আসছিলাম, এই যে একজন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক হলেন সুন্দর মন, পবিত্র আত্মা, শৈল্পিক দৃষ্টিভঙ্গি, শৃঙ্খলা, সুমহান চারিত্রিক গুণাবলী ভরা, প্রজ্ঞাধারী, আদর্শ অনুকরণীয় ব্যক্তি, যাকে দেখলেই মন হতে ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতা চলে আসে। শিক্ষক মূলত একজন নির্দেশক, সহানুভূতিশীল পথ প্রদর্শক, সংশোধনকারী মুরব্বী, শিক্ষা গ্রহণ কাজে সহায়তাকারী বন্ধু, তালিবুল ইলমের একান্ত আপনজন। এই যে আমি আপনাদের সাথে যে কথাগুলো মাত্র আলোচনা করলাম, আপনারা বলেন তো এই কথাগুলোর মধ্যে সমস্ত কথাগুলো আসছে না নাই? আমাদের একজন আদর্শ শিক্ষক হিসেবে এভাবে আমাদের হওয়া দরকার। তাহলে জি ছাত্রদের সাথে খারাপ মুআমালা, কিছু হইলে ছাত্রদেরকে পিটানো, বকাবাজি করা, বাবা মা তুলে গালি দেওয়া, হারামজাদা বলা, বলদ বলা, বিভিন্ন ধরনের কত রকমের গালি আমরা দিতে পারি। আসলে এটা একমাত্র আমরা জানি। আমরা যদি ছাত্রদেরকে গালি দিই, ছাত্ররা আসলে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে না। আমি যখন হিফজখানায় পড়ি, তখন আমার তালিম মুরব্বিকে দেখেছি আপনি করে ডাকতে। আজও পর্যন্ত ওনারা আপনি করে ছাত্রদেরকে ডাকেন। তাহলে যে শিক্ষক আমাদেরকে সেই মানে বাচ্চা থেকে নুরানি পড়া থেকে আপনি ডাক শিখিয়েছেন, তারা নিজেরা ডেকে, আমরা কি, আপনার কি মনে হয় যে আপনাদের মনে হয় যে আমি বাচ্চাদেরকে তুমি ডাকবো? বা আপনারা যখন দেখবেন যে ছোট থেকে আপনাদেরকে শিক্ষকরা যে আচরণ করেছেন, আমরা যখন বড় হয়ে শিক্ষক হবো, তখন আমরা ছাত্রদের সাথে ওই সুন্দর আচরণ না করে ভিন্ন কিছু আচরণ করবো? এটা কি সম্ভব? এজন্য আমরা যে শিক্ষক, তাদেরকে নিশ্চয়ই সুমহান আদর্শের অধিকারী হতেই হবে। ছাত্রদেরকে পিটানো, বোকাবাজি করা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ছাত্ররা ক্লাসে ঘুমাবে, ক্লাসে হাসবে, অনেক কিছু করবে, কিন্তু তাদেরকে আদর করে, তাদেরকে কাছে টেনে, তাদেরকে বুঝিয়ে সামনে আগাইতে হবে। এমন হতে হবে যে ছাত্ররা আপনি আসার কথা শুনলে যেন ছাত্ররা ভয়ে ঘুম চলে যায়। আর ওইটা হবে ভালোবাসার বই, আপনার পিটানোর ভয় না, বকাবাজির ভয় না। পৃথিবীতে সবচেয়ে বড় বই হলো ভালোবাসার বই। এই যে ইত্তাকুল্লাহ, আমরা যে ইত্তাকুল্লাহ বলি, আল্লাহকে ভয় করা। আসলে আল্লাহকে ভয় করা কি জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহকে ভয় করা? এটা কি প্রকৃত ভয়? না। আল্লাহকে ভয় করার মূল অর্থই হলো ভালোবেসে ভয় করা। আরো সহজে যদি আমি বলি, আমরা যাকে ভালোবাসি, সাধারণত এটা সামগ্রিকভাবে আমরা হালাল ভাবে যদি বলি, আমরা যদি স্ত্রী বলি, আমরা স্ত্রীদেরকে ভালোবাসি, এবং স্ত্রীদেরকে ভালোবাসার পরে
আমরা কি করি? আমরা এমন ভাবে চলি যেন স্ত্রী কষ্ট না পায়, আমরা এমন কাজ করা থেকে বিরত থাকি যেন সে আমার উপরে এই মানে মনক্ষুণ্ণ না হয়। তাহলে ওই ভয়টা কি আসলে তার মনক্ষুণ্ণ হওয়ার ভয়? না, তাকে আমি ভালোবাসি এই জন্য। ভালোবাসার ভয় পৃথিবীতে সবচেয়ে বড় ভয়। আপনি যাকে ভালোবাসবেন দেখবেন অটোমেটিকলি তার সামনে আপনি খারাপ কাজ করা ছেড়ে দিবেন। অটোমেটিকলি তার ভয়ে আপনি মানে ভিন্ন কিছু বিরূপ কিছু করা থেকে বিরত থাকবেন। ওইটা কিন্তু আসলে ভালোবাসার ভয়। এই জন্য আমরা ছাত্রদেরকে সর্বোচ্চ ভালোবাসা শেখানোর চেষ্টা করব, আদব শেখানোর চেষ্টা করব। খারাপ মুআমালা থেকে আমরা বিরত থাকবো। আমরা সবসময় চিন্তা করবো আমি যে কথাটা বলছি, যে কাজটা করছি, এটা কি ভালো নাকি খারাপ। এই জায়গাটারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। 6 নাম্বার, ছাত্রদেরকে ক্লাসে শরিক না করানো, প্রশ্নোত্তর পর্ব না থাকা, পর্যালোচনা না করা, নিজেকে ফুটিয়ে নিজেকে ফুটিয়ে তুলুন সুন্নি ভাবে। প্রথমে যেটা বলেছি যে আমরা এই যে বক্তার মতো লাগাতার ক্লাস করে গেলাম, একটু আগে যেটা বললাম সেম কথা এটাই। আমরা যখন ক্লাস করাবো তখন ছাত্রদেরকে ক্লাসে নিব। যেমন এই যে আমি আপনাদেরকে যে সব কথাই তো আপনাদেরকে নিতে পারছি না, যদি সামনাসামনি হতো তাহলে আসলে এটা আরো সুন্দর করতে পারতাম, আরো প্রাঞ্জল হতো, আপনারা ক্লাসের মধ্যে আরো বেশি আনন্দ পেতেন, এটুকু আমি বিশ্বাস করি। তখন আসলে ক্লাস ছেড়ে চলে যাবেন, খাবার কথা ভুলে যেতেন, এটুকু আমি সর্বোচ্চ বিশ্বাস করি। তো এই জায়গাটাতে আমরা চেষ্টা করব যখন আমরা ক্লাসে যাব, ক্লাস করানোতে ছাত্রদেরকে আমরা আমাদের সাথে শরিক করে নিব। ক্লাসে গিয়ে প্রয়োজনে মনে করেন তাদের কিনা আমরা একটা গেম খেলে ফেলবো। একটা গেম খেললাম, ছাত্র কি হয়েছে তো গায়ে, চল আজকে একটা গেম খেলুম, চল আজকে একটা একটা কুইজ খেলবো। বিভিন্ন ভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে এইভাবে ওইভাবে বিভিন্ন রকমের পর্যবেক্ষণ তাদেরকে আপনার সাথে লাগিয়ে নিয়ে তাদেরকে শরিক করে নিয়ে ক্লাস করান। বিশ্বাস করেন ওই ছাত্র আপনাকে কিভাবে মানবে, ওই ছাত্র আপনার কাছ থেকে কিভাবে জ্ঞান নেওয়ার চেষ্টা করবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য প্রথমে হলো নিজের গল্প ছাত্রদেরকে আপনার প্রতি টানা, তার জীবনের গল্প শোনা, তার সমস্যা কোথায় আপনি সমাধান দেন, তার এই কোথায় সে প্রবলেম ফেস করতেছে সেটার সমাধান করে দেন, তার অর্থনৈতিক সমস্যা চেষ্টা করুন সমাধানের জন্য, তার মানসিক প্রবলেম চেষ্টা করুন দূর করার জন্য। জ্বর জ্বর আসছে, আপনি একটা ট্যাবলেট নিয়ে দেন না তাকে খাওয়ার জন্য। সেই মারাত্মক বড় পারিবারিক মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাকে আপনি বুঝান, চেষ্টা করেন তার পাশে দাঁড়ানোর জন্য। আপনি আমি যদি চিন্তা করি যে ছাত্রর পিছনে আমরা এই মেহনত গুলা করবো, আপনি কি মনে করেন যে ওই ছাত্র আপনার কথা ছাড়া পৃথিবীর অন্য কারো কথা মানবে? কখনোই না। আমার এখনো মনে আছে, আপনার যখন আমি 2018 সালে 2,500 একটা মাদ্রাসাতে ছিলাম, ওখানে তাইসিরের জিম্মাদার আমাকে দিয়েছিল। ছাত্ররা যারা ছিল পাশে স্কুল, ছাত্ররা প্রেম করে। মোতামিম সাহেবের অনেক বেশি অভিযোগ ছিল এই তাইসির জামাত নিয়ে। তো আমি বললাম যে আপনি টেনশন করেন, আমি এটা দেখতেছি। তো আল্লাহর রহমতে তাদেরকে এমন ভাবে আমি আমার সাথে মিশিয়ে নিয়েছি। আমি এক ছাত্রের প্রেমিকাকে গোলাপ ফুল দিতে গেছি, আমি পর্যবেক্ষণ করছি কে কার সাথে প্রেম করে, খুঁজে বের করছি, নাম্বার বের করছি, মেয়েকে খুঁজে বের করছি। আমি দেখছি সে কখন দেখা করতে যায়। যখন দেখা করতে গেছে তখন আগে তো তার গল্প আমি শুনেছি, যখন আমি সব খোঁজ খবর নিয়ে তার গল্প শুনেছি এটা সত্য না মিথ্যা তারা সবাই আমার কাছে খুলে বলছে। আমি বললাম যে ঠিক আছে দে ফুলটা, আমি এগিয়ে দিয়ে আসবো। ওই ছাত্রকে আমি এমন ভাবে আমার কাছে ঘেঁষে নিছি, ওই ছাত্র নিজের জীবনে প্রেম ছাড়ছে, পড়াশোনায় মনোযোগ দিছে, তাই সে জামাতে বুড়ে মুমতাজ হয়েছে। এবং ওই মাদ্রাসাতে যখন চলে আসার পরে ওই ছাত্রগুলো পড়ালেখা ছেড়ে দিছে, যে তাদের কথা হলো হুজুর চলে গেছে আর পড়াশোনা করবো না। কারণ বাকি যারা ছিল তারা ওই আন্তরিকতাটুকু দিয়ে আগলায় রাখতে পারে নাই। এখনো মাঝে মাঝে তাদের সাথে কথা বলে আমার নিজের কান্না আসে যে তোমরা কেন পড়াশোনা ছাড়লা, তোমরা পড়াশোনা ছাড়ার আগে অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতাম, আমি দেখতাম কি করা যায়, অন্তত মানে কোথায় কি করা যায় এটা আমি চেষ্টা ফিকির করতাম। তাহলে এই জায়গাটায় আমি চাই আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের সকলের জন্য সহজ করে দিন। আমরা বিভিন্ন জায়গাতে মাদ্রাসাতে চাকরি করি, আমরা এই খেদমত করি। খেদমত অবশ্যই আল্লাহর রাস্তায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় সকলে আমরা আল্লাহর রাস্তায় খেদমত করি। বাকি জীবিকা নির্বাহের জন্য আমি যে সময় দিচ্ছি, এই সময়টুকুর জন্য সময়ের মূল্য হিসেবে আমি কিছু ওজিফা নিচ্ছি, কিন্তু খেদমত আল্লাহর রাস্তায় নিচ্ছি। এই ব্যাপারে নিয়ত শতভাগ শুদ্ধ, শতভাগ সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পৃথিবীর 1000টা মানুষ যদি এসে চ্যালেঞ্জ করে যে তুমি নিয়তের শুদ্ধতা নাই, আমি এটাকে চ্যালেঞ্জ করে দেবো, আমরা মানে প্রমাণ করে দিব আমরা আল্লাহর জন্যই পড়াশোনা করাচ্ছি। তাহলে বেতন বেতন আমি অন্য জায়গাতে কাজ করলে কি আমি আমি উপার্জন করতাম না? তাহলে ওই সময়টুকু আমি আপনার এখানে দিচ্ছি, আমি শুধুমাত্র সময়ের যেটুকু মূল্য মূল্য অনুযায়ী আমি সামান্য অর্থ নিচ্ছি। তাহলে আপনি যে প্রতিষ্ঠানে থাকবেন বা যেখানেই থাকবেন বা সামগ্রিকভাবে আপনি আপনার ব্যক্তিত্বকে মানে ফুটিয়ে তোলার জন্য, আত্মপরিচয় তোলার জন্য আপনি নিজের একটা ফোনি ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেন। আপনি একটা ফোনে দক্ষ, এটা মানুষের কাছে প্রকাশ করেন, ছাত্রদের কাছে প্রকাশ করেন। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত জায়গাতে একই প্রচার করুন।
আপনার প্রচারটা একটাই হবে, আপনি একটা বিষয়ে দক্ষ, ওই বিষয়ে আপনি অনেক বেশি মানে বিভিন্ন সমস্যার সমাধান দিন, ওই বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত আপনি শেয়ার করুন। দেখবেন আপনার কাছে মানুষ ঘেঁষতে থাকবে, আপনার কাছে মানুষ থাকবে। যখনই চিন্তা করবে যে এই বিষয়টা, এই বিষয়ে তো অমুকে দক্ষ, চল অমুকের কাছে যাবো। আপনি এইভাবে নিজেকে ফন্নি ভাবে নিজেদেরকে পরিচয় করে তুলুন। সবাই আপনাকে চাইবে। ইলমি মাকাম ফুটিয়ে তুলুন, নিজের অবস্থান নিজে স্পষ্ট করুন। আপনার ইলমি মাকাম কি, আপনি কি জানেন, কতটুকু জানেন, কিভাবে জানেন, আপনার এই ইলম দিয়ে কাকে কতটুকু উপকার দিতে পারবেন, উপকৃত করতে পারবেন, এটাকে আপনি সবার কাছে ফুটিয়ে তুলুন। ইনশাল্লাহ আপনি সমাদৃত হবেন, আপনার নিজের একটা আত্মপরিচয় গড়ে উঠবে, সবাই আপনাকে সম্মান করবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দেন। এখন আসেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা, ক্লাসে অপ্রাসঙ্গিক কথা বলা, সারাদিনের কারগুজারি, রাজনীতি, বদনাম ইত্যাদি। এই বিষয়টা আমার জীবনে কত কষ্ট যে আমি পেয়েছি। আমাদের অনেক ক্লাসে দেখতাম আমাদের উস্তাদরা এই মানে বদনাম আসার পরে অমুক শিক্ষকের বদনাম, অমুক এই সংগঠনের বদনাম, মানে বিভিন্ন ধরনের বদনাম বলার উপরেই থাকতো। আমি আসলে চিন্তা করতাম ইসলামে তখন বদনাম বলাটা জায়েজ করে দিচ্ছিল কিনা। বিশেষ করে আমার ইফতা বিভাগের কাছাকাছি সময়গুলোতে এটা বেশি হয়েছে। তখন আমি আসলে বাস্তবে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো শরীয়ত তখন মানে বদনাম বলা, গীবত করা অনুমতি দিয়ে দিয়েছেন। এই পরিমাণ অবস্থান ছিল। আমরা সারাদিন কি করলাম না করলাম, ক্লাসে এসে আমরা এই কথা বলে সারাদিন মানে আমরা ক্লাস শেষ করে দিলাম। ছাত্রদের সাথে হাসাহাসি, মস্কারা, অমুক কথা বলা, তুমুক কথা বলা। ফলে দেখা গেছে ছাত্ররা আমাকে আপনাকে মূল্যায়ন করে না। কারণ আমি তো ছাত্রদের সাথে এসে এমন সব কথা বলি যেটা আসলে তাদের সাথে আমার যায় না। আমি রাজনীতির কথা বলি, আমি উমুকের কথা বলি, আমি মামুনুল হক দেখতে পারি না, আমি চরমনায় দেখতে পারি না, আমি জমিয়ত উলামা ইসলাম দেখতে পারি না, আমার পাশের শিক্ষকটাকে আমি দেখতে পারি না, আমি মুহতামিম দেখতে পারি না। বিভিন্ন বিষয়ের অবস্থান এসে আমি পুরা ঝাল মনে করেন যে ক্লাসে মিটাইতে হবে, এটা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। এই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করে চলবো, এই জায়গাগুলোতে আমরা বিরত থাকবো। ভাই ক্লাসের জায়গা, এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে কোনো গীবত তো শুধু ক্লাসে না, কোথাও গীবত চলবে না। আমার 7 দিনের কারগুজারে যদি এমন হয়, যেমন আমার এই স্লাইড, আজকের এই স্লাইডের মধ্যে আমার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা, অনেক কারগুজার আমি এনেছি। এই কারগুজারিটা আমি এনেছি, এটা আমার আপনার জন্য একটা সামনের এই শিক্ষণীয় বিষয়। এমন বিষয় কখনোই আমরা আনবো না যেটার মধ্যে হটকারিতা আসবে, টিটকারিতা আসবে, আমি আপনি ছোট হয়ে যাব। এই জায়গাটা আমরা অনেক বেশি খেয়াল রাখবো। অপ্রাসঙ্গিক কথাগুলো ওয়াচ করে আসা, ক্লাসে বসলাম, আজকে কই অ্যাক্সিডেন্ট দেখলাম, কি দেখলাম না দেখলাম, কি ওয়াচ করলাম, কে আমার প্রশ্নগুলো, এই জায়গাগুলো আমরা ফুটিয়ে তুলতে চাই না। আল্লাহ রস্তে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ক্লাসে যখন যাব, ক্লাসের পড়াকে বোঝানোর জন্য যা বলার দরকার আমরা সব বলবো, সমস্যা নেই। কিন্তু ক্লাসের পড়া বাদ দিয়ে আমরা কোনো ধরনের বদনাম, গীবত, গীবত তো জীবন থেকে একেবারে বাদ দিতে হবে। আমি রাজনৈতিক বা ইত্যাদি, এটা যদি মানে রাজনীতি তো আমাদের ধর্মের সাথে, শরীরের রক্তের সাথে মিশে যাওয়া জিনিস, ওইটা সবকের প্রাসঙ্গিক হিসেবে আপনি বিভিন্ন জায়গায় বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অপ্রাসঙ্গিক কথাগুলো থেকে আমরা বিরত থাকবো। 7 নাম্বার, পড়া কোথায় জিজ্ঞেস না করা। আমরা ক্লাসে গিয়ে, এটা আমাদের অনেক বড় একটা দুর্বলতা, আমরা ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি, এ পোলাপান পড়া কোথায় রে আজকে। না, এটা বলা যাবে না। কেন? আমি আপনি যখন এটা বলবো, তখন ছাত্ররা প্রথম চান্সে বলবো, হইছে, হুজুর মনে হয় পড়া দেখে আসে না, হুজুর মোতালা না করে আমাদেরকে পড়ায়। এই যে একটা বদজন আমাদের প্রতি তৈরি হইলো, এই বদজনের কারণে কিন্তু আমরা তাদের কাছে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারবো না। এই জন্য আমরা অবশ্যই সবক দেখে আসবো। যদি মোতালা করতে নাও পারি, অন্তত সবকটা হইলে আমি দেখে আসবো। প্রয়োজনে সবকটা খুঁজে পাওয়ার জন্য আমি চিহ্ন দিয়ে রাখবো আমার কিতাবের মধ্যে। এই জায়গাটা আমরা খুব বেশি খেয়াল রাখবো। ছাত্রদের কাছে গিয়ে কখনো জিজ্ঞেস করবা সবক কোথায়, কোনো ক্লাসেই না, ছোট হোক বড় হোক, দাওরা হাদিস হোক, কোথাও না। কিছু মানে নির্ধারিত কিছু ক্লাস আছে যেগুলোতে একবারে কড়া ভাবে গিয়া প্রত্যেকদিন জিজ্ঞেস করতে, সবক কোথায় বলে দাও। বিশেষ করে মানে হাদিসের দর্জ গুলোতে এগুলো বেশি হয়। এই জায়গাতে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। সামান্য কিছুতেই ছাত্রদেরকে বকাঝকা করা, এই যে একটু আগে আমরা বলেছিলাম, হাসি কান্না ইত্যাদি ইত্যাদির জন্য বকাঝকা করা, এই জায়গা থেকে আমরা ফিরে আসবো। অতিরিক্ত হোমওয়ার্ক বা আমলে মানজিলি দেওয়া চিন্তা না করে, যে আমরা ছাত্রদেরকে, আমি পড়াচ্ছি, যেমন মনে করেন মিজান পড়াচ্ছি, আল্লাহ বিশ্বাস করবেন না, মিজান যখন আমরা মিজান পড়ি, লেখতে লেখতে আমার হাত ফাইটে রক্ত বেরিয়েছে, এমনও পরিস্থিতি গেছে। 1 দিস্তা 2 দিস্তা খাতা পর্যন্ত আমার মানে এক সাবজেক্টের শুধু আপনার ক্লাসের হাতের লেখা দিতে হয়েছে। কেন? হ্যাঁ, আপনার এটা দেন, সমস্যা নাই, ছাত্ররা যেন ঘুমাইতে না পারে, খাইতে না পারে, এই চিন্তা আমরা সব সময় সারাদিন করে থাকি। যা দিলাম সবক, ও খাইতে বইছে, খাওয়ার মধ্যে 10 মিনিটে খাইতে পারে, ও 15 মিনিট কেন লাগাইলো, দে 5 5 পৃষ্ঠা হাতের লেখা বাড়ায়া। ঘুমানোর মধ্যে 3 ঘন্টা ঘুমানোর দরকার, ও 4 ঘন্টা কেন ঘুমাইলো, বুঝছি।
তো সবক বাড়াই দিতে হইব। দিলাম মনে করেন 10 পৃষ্ঠা সবক বাড়ায়, এটাতে কি ছাত্রদের উপকার হইলো? না, ছাত্ররা নিজের উপর বিরক্ত হয়ে গেল, ছাত্র আপনার উপর বিরক্ত হইলো, ছাত্র ক্লাসের উপর বিরক্ত হইলো, সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা চেষ্টা করব পরিমাণ, যে আসলে ছাত্ররা মেধা দেখে ছাত্রদের অবস্থা বুঝে, যে কি পরিমাণ সবক দিলে সে প্রতিদিন আমাকে আদায় করে দিতে পারবে, কামা হাক্কু বুঝে কি পরিমাণ হোমওয়ার্ক দিলে, আমলে মানসিলি দিলে তারা আমাকে দিতে পারবে সঠিকভাবে, এটুকু আমি দিব। প্রয়োজনে আমরা চেষ্টা ফিকির করে সময় যে যে সবকটুকু দিব, এটুকুর জন্য তাদের সময় আমি নির্ধারণ করে দিতে পারি, প্রয়োজনের সময় আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটা যখন আমরা করব, ছাত্ররা আপনার উপর খুশি হবে, ছাত্ররা আপনার কথা শুনবে, সবকিছুতে আমি আপনি সফল হবো ইনশাল্লাহ। কার্যকর ক্লাস ব্যবস্থাপনায় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রকে এককভাবে পছন্দ করা, এই বিষয়ে আমি কিছু বলবো না, আপনারা আমাকে বলবেন। বললাম কেরাম সম্মানিত, আমাদের এটা অনেক বড় একটা রোগ না? আপনার প্রয়োজনে কমেন্ট করতে পারেন। ছাত্রদেরকে পছন্দ করা, একটা ছাত্র ভালো ভালো পারছে বা ভালো পড়ে, আমি শুধু তাকেই কাছে টানলাম। একটা ছাত্র পড়া কম পারে, তার আমি দূরে দূরে ঠেলে দিলাম। আমি গত দিন 2-1 দিনের ক্লাসে আমি এই কথাটা আপনাদেরকে একাধিকবার বলেছি, যে এককভাবে পছন্দের জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ছাত্র ভালো পারে, ভালো পারে, সে ভালো পারার জায়গাতে, কিন্তু ব্যক্তি হিসাবে, ছাত্র হিসাবে প্রত্যেকে আমার কাছে সমান। উমুকে মুতামিমের ছাত্র বা উমুকে মুতামিমের পোলা, না নাজামের পোলা, নাকি উমুকে আপনার ওই কার পোলা, এগুলো দেখার কোনো টাইম নেই, এগুলো দেখার কোনো টাইম নেই। আমরা চেষ্টা করব প্রত্যেকে, ছাত্র মানে ছাত্র, একটা খারাপ ছাত্র যার এই মাথার জেহান কম, তাকেও আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি উঠে নিয়ে আসবো, তখনই তো আমি আসলে আদর্শ শিক্ষক। যদি ওইটা করতে না পারি, যদি ওই মানে মেধাবী ছাত্র আমার করতে হয়, তাহলে আমি শিক্ষকের কাতায় নাম দিয়েছি, ঠিক আছে, এটা স্বতন্ত্র একটা জায়গা। তাহলে আমি কখনো মেধাহীন ছাত্র আমার কাছে জীবনে কখনো ঘেঁষতে দিব না। তাহলে আর তাআসসুবিয়াত আসবে না। আমাদের এই তাআসসুবিয়াত, পক্ষপাতিত্ব, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোন ছাত্রকে আমি এককভাবে পছন্দ করব না, বরং সবাইকে একই পাল্লায় মাপবো, একই নজরে আমরা দেখবো। ছাত্র ভালো পারে, ঠিক আছে, সমস্যা নেই, এই জায়গাতে আমরা অবশ্যই আমলের চেষ্টা করব। এই রূপটা আমাদের মধ্যে অনেক বেশি, ফলে দেখা গেছে এটার কারণে অন্য ছাত্ররা বিরক্ত হয়ে যায়। হুজুর তো শুধু দেখি তারাই পছন্দ করে, হুজুর তো শুধু খালি উমুকরি কাছে ডাকে, আমরা আসলে ভালো না। পিছনে পিছনে ভাই এগুলো বদনাম বলে অনেক বেশি আপনার আমার ইমেজের ক্ষতি করে, আমার আপনার আদর্শের প্রতি আপনার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এজন্য এই জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই জায়গাগুলো এড়ায় চলতে। আন্তরিকতা, ভালোবাসা, একক ভালোবাসা, মোহাব্বত, প্রেম, আর মানে কিছু জায়গাতে দেখেছি যে আপনার এ ধরনের প্রভাবগুলো অনেক বেশি থাকে। আমরা এই জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন বের হয়ে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহ সহজ করুন আমাদের জন্য। শিক্ষক নিজেই তার কাজকে পছন্দ করে না, যা ছাত্রদের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। যে শিক্ষক যেই পেশায় আছে, আমি আপনি শিক্ষকতা করতেছি, আমি শিক্ষকতা পেশাটাকে আমি আপনি নিতেই পারি না। আয় হায়, আমি এখানে বেতন পাই না, টাকা কম পাই, দূর, মন ভাল লাগে না, চলে যাব, ব্যবসা করব, বিভিন্ন কিছু করব। এই যে আমার একটা অনীহা আমার নিজের পেশার প্রতি, এই অনীহার কারণে আসলে আমার নিজেকে ফুটিয়ে তুলতে পারি না। ক্লাসে গেলে ভালো লাগে না, ছাত্রদেরকে পড়া বলতে ভালো লাগে না, ছাত্রদের সাথে পরামর্শ করতে ভালো লাগে না। কেন? নিজের পেশার প্রতি নিজে অনীহা হয়ে গেছে। ভাই, যেই পেশার প্রতি আমার আপনার অনীহা, ওই পেশা আমি একেবারে ছেড়ে দিব, সমস্যা নেই, যেটা ভালো লাগে ওটাতে চলে যাব। কিন্তু অনীহা নিয়ে কোনো কাজ করলে জীবন ধ্বংস, সময় নষ্ট, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, যদি শিক্ষকতা আমাদের করতেই হয়, ভালোবেসে করব, পাশাপাশি অন্য কাজ করব, সমস্যা নেই, অন্য কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু ভালোবাসা রেখে করব। যদি নিজের কাজকে নিজে পছন্দ না করি, তাহলে আমি অন্যের ভিতরে, আমার ছাত্রদের ভিতরে আমি কখনো প্রভাব বিস্তার করতে পারবো না। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। শিক্ষক চড়া মেজাজ, ছাত্ররা দুষ্ট, উস্তাদকে চেতায়। ক্লাসে গেলে মনে করেন ওই কিছু কইলেই মানে উস্তাদের আমরা কিছু নাম টাম দিছি না ছাত্র জমানায়, আপনার আশা করি আপনারও তো আর কম দেন নাই, সিলা হুজুর, উমুক হুজুর, কত ধরনের নাম যে আমরা উস্তাদদেরকে দিয়ে থাকি। তো ক্লাসে গেলে আপনারা দুষ্টামি করেন, ছাত্র যেন আপনি কড়া মেজাজ, কিছু কইলে আপনি রাগ উঠে যায়, আপনি সবক দেন না, ক্লাস থেকে চলে যান। ছাত্র তো পাইলো সুযোগ, যে এবার ভাল লাগতেছে, এই চল আজকে হুজুরে চেতাই দিমু, সবক বেশি দিমু না, নিমু না, দিল চেতায়, আপনি ক্লাস ছেড়ে চলে গেছেন। এই জায়গাটাতে কোরা মেজাজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, রাগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ছাত্ররা অনেক কিছু বলবে, গত 2 দিনের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, ছাত্ররা অনেক কিছু বলবে, রাগ করা যাবে না। রাগকে মাটি বানায় তাদেরকে আগলায় নিয়ে আপনি দেখেন, 2 দিন, 5 দিন, 10 দিন, আপনারা মনে করেন যে আপনার মাথার উপরে পাথরে নিক্ষেপ করছে, ওই ছাত্রকে আপনি ভালোবাসা কাছে টানেন, 10 দিন, 1 মাস পরে ওই ছাত্র আপনার গোলাম হয়ে যাবে। ছাত্র আমার আপনার গোলাম হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি আপনি বানাইতে পারি না।
ছাত্রকে গোলাম বানানোর জন্য, শিষ্য বানানোর জন্য আমাদের আদর্শ শিক্ষক হতেই হবে। যে আজকে আপনার আদর্শ শিক্ষকের যে পৃষ্ঠাটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এই জায়গাগুলো, বিশেষ করে এই স্লাইডে এমন অনেক কথা আছে যেগুলো আমার আপনার জীবনে অনেক উপকারী হবে। ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ অবশ্যই আমরা মোতালা করে নিব এটা ক্লাসের পরেও। তাহলে এই যে যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, আচ্ছা এটা হলো শিক্ষকের ব্যাপারটা গিয়েছে। দুই নম্বর, দুই নম্বর হলো ছাত্র। কার্যকর ক্লাস ব্যবস্থাপনায় শিক্ষকের যে ব্যবস্থাপনাগুলো আছে এটা আমরা বিস্তারিত জানলাম। ছাত্র, ছাত্র একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন ছাত্র মন মানসিকতা কি, ছাত্র কোন মেজাজে আছে, কি পরিস্থিতিতে আছে, এই জিনিসটা বুঝে সমস্যাটা সমাধান করে তাকে নিয়ে সামনে বসা। এখন আমার সবকিছু আছে কিন্তু ছাত্রের মেজাজ ভালো না, ছাত্রর বাপ মরে গেছে ছুটি দিলাম না, ছাত্রর ভাই পানিতে পড়ে গেছে তার বকা দিলাম, এই 2 দিন পরে পরে ছুটি লাগে, বিভিন্ন কারণে তার মন মেজাজ খারাপ, তখনও কিন্তু আসলে সে মনোযোগ দিতে পারবে না, তখন আর ক্লাসটা ইফেক্টিভ হবে না, কার্যকর হবে না। তখন আমাদের চেষ্টা করতে হবে ছাত্রকে দেখে তার অবস্থা বুঝে তারপরে দর্শ দেওয়া, প্রয়োজনে তার সমস্যাগুলোকে সমাধান করে তার মনটাকে ভালো করে তাকে ক্লাসে মনোযোগী করে ক্লাস শুরু করা। তাহলে ক্লাস ব্যবস্থাপনাটা সুন্দর হবে। কোর্স প্রশিক্ষণ, যে ক্লাস ব্যবস্থাপনার জন্য মাঝে মাঝে কোর্স প্রশিক্ষণ দরকার। ছাত্রদেরকে এই ক্লাসের প্রতি মনোযোগী আনার জন্য বিভিন্ন বিষয়ে তাদেরকে মোটিভেশন দেওয়া দরকার, বিভিন্ন বিষয়ে তাদেরকে নতুনত্ব দেওয়া দরকার, বিভিন্ন বুজুর্গদের গল্প বলার দরকার। এই যে আমি সেদিনও বলেছিলাম যে বুজুর্গদের নাম আমাদের কাছে অচেনা, রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের কাছে স্বপ্নের মতো, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কমি মাদ্রাসার অনেক ছাত্র নামই মনে হয় শুনে নাই, তাদের কাছে স্বপ্নের মতো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কে চিনে না? তাহলে এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বেশি এই মানে বদনামের বিষয়, অনেক বেশি এটা খারাপের বিষয়। এই জায়গাগুলো আমরা চেষ্টা করব কার্যকরী ক্লাস ম্যানেজমেন্টের জন্য। ছাত্রদেরকে আমরা মোটিভেশন করব, ছাত্রদেরকে আমরা আমলের পাবন্দ করব, ছাত্রদেরকে তার বিয়াত আমরা করব, আমলের তার বিয়াত করব। সে প্রতিদিন কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করছে। আমার তো মনে আছে যখন আমি সর্বেকে পড়ি পরীক্ষার জন্য উস্তাদের কাছে দোয়া চাইতে গেছি, হুজুর বলছে কালকে কয় পৃষ্ঠা তেলাওয়াত করছো। মানে ওই দিন আমাদের একটা মামুলাত ছিল, আমাদের তালিম মুরব্বী যিনি ইসলামী মুরব্বী ছিলেন তিনি, মামুলাত ছিল। তো বলছে যে হুজুর পরীক্ষার ঝামেলায় তো মনে নাই। কই তুমি কোরআন তেলাওয়াত করে পরীক্ষায় পাশ করবা, এটা কিভাবে সম্ভব? তুমি আমলের পাবন্দি করো, সাথে পড়াশোনা করো, আল্লাহ তোমাকে সর্ব জায়গাতে সফল করবে। তো এই জন্য আমরা চেষ্টা করব ছাত্রদেরকে আমলের সাথে জড়ানোর জন্য। নফল নামাজ নাই পড়ালেন কোনো সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজটা যেন তারা জামাতের সাথে আদায় করে, বিভিন্ন মামুলাত আছে নামাজের আগে পরে, এগুলো যেন আমল করে। অন্তত কোরআন তেলাওয়াত, দুরূদ এবং ইস্তেগফার, এই 3টা জিনিস অন্তত বাধ্যতামূলক ছাত্রদের মাধ্যমে আপনি প্রতিদিন অন্তত 10-20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে করান। খুব বেশি দরকার নেই, নামাজের আগে পরে যদি 2 পৃষ্ঠা করে পড়ে বা 5 পৃষ্ঠা করে পড়ে, সারাদিনে একবার এমনি হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করবো ছাত্রদেরকে বিভিন্ন মোটিভেশন, বুজুর্গদের গল্প, আকাবেরিনদের গল্প, নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, এই জিনিসগুলো জানানোর জন্য, যাতে তারা প্রতিনিয়ত উৎসাহী হয়, আগ্রহী হয়, ক্লাসের প্রতি আগ্রহ বাড়ে। যখন তারা আমার আপনার কথা শুনবে তখন তারা আগ্রহী হবে। আমার তো মনে আছে আমি আপনার এই যে এই মানে বিভিন্ন কিছু শিখছি এবং বড় স্বপ্ন দেখি। আমি আমার উস্তাদদেরকে দেখছি তারা বড় স্বপ্ন দেখেছে, আমি তাদেরকে দেখে আমি বড় স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে আমার উস্তাদরা আমার তালিমি মুরব্বী এই বড় পড়াশোনা করেছে, বিভিন্ন জায়গায় বড় বড় কিছু পড়তেছে, মালয়েশিয়াতে পড়াশোনা করতেছে, তাদেরকে দেখেছি। আমারও মনে চাই আমি পড়ি। তাহলে আমার আপনার ছাত্ররা যখন জানবে যে আমরা অনেক কিছু পড়তেছি, জানতেছি, বা আমার আপনার থেকে অনেক কিছু জানবে, তখন তারাও স্বপ্ন দেখবে, তারাও স্বপ্নময়ী হবে বড় কিছু দেখার জন্য। দারুল উলুম দেওবন্দে এক সময় আমার পড়তে মনে চেয়েছে, কেন? আমার শিক্ষকদেরকে দেখেছি তারা দারুল উলুম দেওবন্দে পড়েছে, দারুল উলুম সাহারানপুরে পড়েছে, আপনার এই আপনার কি বলে দারুল উলুম করাচিতে পড়তেছে, বিভিন্ন জায়গাতে। এটা কখন তারা স্বপ্ন দেখবে? আমার আপনার কাছ থেকে যখন গল্প শুনবে তখনই তো। আমার আপনার দিকে যখন বুজুর্গানের দিনে গল্প শুনবে তখনই তারা সামনে আগাবে। এজন্য এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সময়, আমরা কখন কোন সময় ক্লাস নিচ্ছি? মনে করেন সারাদিন রোদে মুদে ফাইটা গাম বাইরে গেছে, আপনি গেছেন দুপুরে একটা সময় ক্লাস নেওয়ার জন্য, পোলাপানও ক্লাসে মনোযোগ দিতে পারবে না, আপনি দিতে পারবেন না। পোলাপানে ঘুমাইতেছে, হুট করে আপনার মেজাজ খাজা পড়েছে, এই ল ক্লাস নিবো, রাতে 3টা বাজে, দুমায় বেল বাইরে উঠাই দিলেন, আয় ক্লাসে আয়। তখন কি পোলাপান আদৌ ক্লাস করতে পারবে? না। এই জন্য সময়টা গুরুত্বপূর্ণ, আপনি কখন ক্লাস নিচ্ছেন। এই জন্য এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। কার্যকর ক্লাস ব্যবস্থাপনায় এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। দরজগা, আপনার দরজগাটা কিরকম, চারপাশে কিরকম, আপনার বসার বসার ব্যবস্থাপনা, চারপাশের ওয়াল, আপনার এই আপনার এখানে কোনো কি বলে আধুনিকায়ন আছে কিনা, ব্ল্যাকবোর্ড আছে কিনা, বা আপনার দরজগা এবং হইলো আপনার পাঠদান সরঞ্জাম মোটামুটি দুটোটা কাছাকাছি,
জায়গাতে। তো এই বিভিন্ন সরঞ্জামাদিগুলো আপনার আছে কিনা তাদেরকে পরিপূর্ণভাবে ক্লাস করানোর জন্য, দেওয়ার জন্য। তো এই জায়গাটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই কাজগুলো আমরা পরিপূর্ণ করতে পারি। আপনাদেরকে এখন এই পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোই সেম এখানে একটু বিস্তারিত আমি বলার চেষ্টা করেছি, যে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক করা কিভাবে করবেন এখানে মোটামুটি আছে, এটা আপনার একটু মোতালা করবেন। একটা পরিকল্পনা তৈরি করা, যে পরিকল্পনাটা কি, প্রত্যাশিত শিক্ষার ফলাফল কি, শিক্ষক কিভাবে পাঠ বা বিষয় উপস্থাপন করবেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কিভাবে উদ্দীপনা তৈরি করবেন, শিক্ষার্থীদের কিভাবে অংশগ্রহণ করবে, যদি বাস্তব ফলাফল বা আচরণ প্রত্যাশিত না হয় তবে বিকল্প কৌশল কি হবে। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। ক্ষমতা ইতিবাচক ভাবে প্রয়োগ করুন। আপনার ক্ষমতা আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক কিছু করতে পারেন, মারতে পারেন, ধরতে পারেন, অনেক কিছু করতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনি কি করবেন, এই জায়গাটাতে দৃঢ়তা, ন্যায্যতা, সৌহার্দ্য, বিভিন্ন বিষয় কিভাবে করবেন এটা আপনারা একটু দেখে নিতে পারেন প্রয়োজনে। পরিষ্কার ও নির্ভরযোগ্য নিয়ম কানুন রাখুন। শ্রেণী ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করুন। আপনার রসবোধ ধরে রাখুন। আপনার শ্রেণীকক্ষে ছাত্রদেরকে আরো ইফেক্টিভ করার জন্য আপনি সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাপনা করেন, মুবাহাসার ব্যবস্থাপনা করেন। আমাদের জীবনে তো মুবাহাসার নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। যে আপনি একটা কিতাব পড়াচ্ছেন, প্রতি সপ্তাহে আপনি ছাত্রদেরকে 2 গ্রুপ করে দেন, একজন আরেকজনকে প্রশ্ন করবে। আপনি উর্দু কাদায় পড়াচ্ছেন, সমস্যা নেই, 2 গ্রুপ করেন, এই গ্রুপ ওই গ্রুপকে প্রশ্ন করবে। অমুক শব্দের বানান বলো, অমুক শব্দের তর্জমা বলো, একজন অনুবাদ বলবে, আরেকজনের উর্দু এবারত বলবে। এইভাবে আপনি শুরু করেন না। আপনি আরবি কিতাব পড়াচ্ছেন, শব্দার্থের প্রতিযোগিতা করেন, শব্দ বলার প্রতিযোগিতা করেন, মুকামালার মুহাদাসার আপনি এই এই প্রতিযোগিতা করেন, মুবাহাসা করেন। তাহলে ছাত্ররা দেখেন কিভাবে শিখতে পারে। মাসিক পরীক্ষার ইন্তজাম করেন। আপনি যে পাঠটা পড়াচ্ছেন, এই পাঠটাকে আপনি প্রতি সপ্তাহে বা মাসে প্রশ্ন আকারে তৈরি করেন, যে এই পুরা পাঠের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো লিখে আপনি ছাত্রদের মাঝে দিয়ে দেন। দেখেন তারা কি পরিমাণ তারা ইন্সপায়ার হয়, আগ্রহী হয়, উৎসাহী হয়। আপনি বিশ্বাস করেন, অন্তত এই যে এখন যে 4-5টা শব্দ বললাম এই ক্লাস ব্যবস্থাপনার জন্য, যে মানে সাপ্তাহিক পরীক্ষা ইত্যাদি, এইটুকু যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার ছাত্র অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো সহজে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমাদের সমস্যা, আমরা বলেছিলাম ছাত্রদেরকে গালে দেওয়া, বদনাম বলা, তাসুবিয়াত, বেইনসাফি, ছাত্র নিয়ে দলাদলি করা। গত ক্লাসে বলেছিলাম তিরস্কার করা, মন্দ বলা, মুখ ঘুরিয়ে নেওয়া, দুর্বল ছাত্রদের প্রতি মনোযোগী হই না। এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। কার্যকরী ক্লাস ব্যবস্থাপনায় ছাত্র গড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। মোটামুটি আজকের আমাদের স্লাইডের শেষ। সামনে কিছু বিষয় আমরা রেখে আস, আপনারা মোতালা করলে এটা পেয়ে যাবেন আশা করছি। আমাদের আদর্শ শিক্ষক আমরা ফিরিয়ে আনতেছি, এটা একটা মোটিভেশনাল একটা কথা। আমি সবসময় যে স্বপ্ন দেখি বা চিন্তা করি, যে আমরা ফিরিয়ে আনতে চাই ইলমের রৌনক, আধুনিকতার মাঝেও আকাবির গণের ইলম ও আমলের ঝৌলস, আদব ও আখলাকের কিরণ। আমরা আমরা ছাত্রদেরকে গড়তে চাই জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তারা নেতৃত্ব দিবে সর্বজাতীয়। শিক্ষকতা একটি আর্ট, এটা শিখতে হয়। শিক্ষকতা একটি সাবজেক্ট, এটা মেধা মেধা খাটিয়ে বুঝতে হয়। আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন শিক্ষক, তাহলে আপনার ছাত্রদেরকে, প্রতিষ্ঠানকে দেখতে হবে 5,000 ফুট উপরে দাঁড়ায়। অর্থাৎ আরো সহজে যদি বলি, যে আপনি প্লেনে উঠলে পৃথিবীটা বা একটা গ্রামকে আপনি যেমন দেখেন, এরকম যদি আপনার চোখের সামনে ছাত্রদেরকে আনতে না পারেন, প্রতিষ্ঠানকে আনতে না পারেন, আমার আপনার মাধ্যমে কখনই ছাত্ররা উপকৃত হতে পারবে না। যখন সবকিছু আমার আপনার চোখের সামনে চলে আসবে, তখন অটোমেটিকলি সমস্যা ধরা পড়বে, কি করতে হবে সেটাও আমরা বুঝে যাব। এজন্য আমাদের চেষ্টা করতে হবে এই শিক্ষকতা যে আর্ট, এটাকে আমরা ভালো মতো বুঝে শিখে আমরা ছাত্রদেরকে এমন ভাবে দেখবো যেন আমরা স্টেডিয়ামের মাঝখানে একটা ফুটবল রেখে দিয়েছি। এইভাবে আমরা দেখার চেষ্টা করব, তখন সমস্যাগুলো ধরা পড়বে। যে আলেম সমাজ, আজকের একটা কমেন্ট এখানে দিয়েছিলাম, আপনারা পড়ে নেবেন। এখানে হলো শিক্ষার পরিধি, যে আসলে আমরা যে শিক্ষা ব্যবস্থাপনা করছি এটার পরিধি কত। এখানে প্রায় 30টা পয়েন্ট আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আসলে আমাদের যে স্লাইড গুলো, এক একটা স্লাইড সবিস্তারে আলোচনা করতে গেলে 5-6 ঘন্টা 7 ঘন্টাও সম্ভব শেষ হবে না, যদি আমরা সবিস্তারে আলোচনা করতে চাই। এই বিষয়গুলো আপনার একটু দেখে নিলেই সবচেয়ে বেশি উপকার হবে ইনশাল্লাহ। তাহলে আজকে মোটামুটি আমরা যা বললাম, পুরো ইয়া তো আমরা শেষ করতে পারিনি। তারপরে যেগুলো আমি বলিনি, এটা আপনারা একবার দেখে নিলে অনেক কিছু বুঝে যাবে। তো ইনশাল্লাহ আপনারা মন খুলে আমাকে প্রশ্ন করতে পারেন, যে আজকের যে পড়াটা আমরা পড়েছি এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো কোথাও দ্বিমত থাকে এটাও আমাকে জানাতে পারেন, অথবা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটাও আমাকে বলতে পারেন ইনশাল্লাহ, যার যে প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উস্তাদ, যে একটা রুহুল আমিন। কথা বলতাম। জি অবশ্যই বলুন। আমরা তো অনেকে ক্লাস করি, অনেক উপকৃত হচ্ছি ক্লাস থেকে।
জি। ক্লাসের যে ভিডিওটা, এটা ক্লাস শেষে আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা আরো উপকৃত হতাম। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পারিবারিক কোনো সমস্যার কারণে পুরো ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারতেছি না। এই ক্লাসের ভিডিওটা সকাল সকাল মানে সকালবেলা দিলে এটা আমরা সারা দিনের মধ্যে এটা আবার মোজাকারা করে নিলাম, এটাতে আমাদের অনেক ভালো হবে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে আমার ওই যে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার কম্পিউটারটা ওপেন হচ্ছে না, এই জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। আজকে একসাথে আমি দিয়ে দিব। ফলে আমি আপনার 100 কিলোমিটার আজকে সফর করে অন্য জায়গায় আসছি শুধুমাত্র এই ল্যাপটপে ক্লাস করানোর জন্য। এই হলো আজকের মানে শর্ট কারগুজারি। তারপরে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো দ্রুত আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেওয়া যায় প্রতিদিন একটা দিন ক্লাস শেষে। আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করুক। হুজুর, আমার তারপর আরেকটা মতামত হলো, এই যে আমাদের যে স্লাইড গুলো দেখানো হচ্ছে বা পড়ানো হচ্ছে, এটা তো অনেক বিস্তৃত। জি, এজন্য এর ভিতর থেকে যেগুলো আমাদের জন্য মূল প্রয়োজনীয় বা পয়েন্ট আকারে যদি সংক্ষেপে প্রত্যেকটা বিষয় যদি আলোচনা করতেন তাহলে মনে হয় একটু ভালো হইতো। যেমন কয়েকটা জি, বিষয় আজকে থেকে গেছে, আর কিছু জি। বিষয় একেবারে বিস্তৃত হয়ে গেছে। আপনার কাছে কোন বিষয়টা থেকে গেছে মনে হয়েছে যদি আমাকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, আমি আমি আপনাকে বলছি যে এখানে কিছু বিষয় যেটা আমি আপনার লম্বা কথা এটা জাস্ট আর কি কথা বা যেটা লিখেছি ওই কথাগুলো আমি বলিনি। আর এছাড়া মোটামুটি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা এটা আমি জি জি সর্বোচ্চ চেষ্টা করছি জন্য। এবং বিশেষ করে আমাদের যে সময়টাতে কভার করাও সম্ভব হয় না, তো এই জন্য জি কিছু জি জি, পয়েন্ট এই আছে জন্য যে মানে আর সমাজ প্রতি লক্ষ্য রেখে এটা বলছিলাম আর কি। মানে প্রত্যেকটা ক্লাসেরই দেখবেন যে কিছু পয়েন্ট অন্য আরেকটা ক্লাসে যুক্ত হয়ে যাবে। মানে এখানে আচ্ছা, যে পয়েন্ট গুলো cover করা হবে না এটা আমার পরবর্তী যে ক্লাস থাকবে এগুলোতে আবার দেখবেন যে কোথায় কোথায় আলোচনাগুলো চলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। জি ইনশাল্লাহ। জি জি, শুক্রিয়া শুক্রিয়া। জি। তারপর আর কারো জাযাক। কোনো প্রশ্ন? আমাদের আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহাদাত ভাই। জি শাহাদাত ভাই বলুন, আপনার কথা আসছে না। উস্তাদ কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। উস্তাদ আপনার সাথে তো ঈর্ষা হয়। অন্তত ঈর্ষা করেও যদি আমরা আরো সামনে আগাতে পারি তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করবো। উস্তাদ আপনার উপস্থাপনা গুলো, যে আমাদের যে উপস্থাপনা শক্তি দরকার এখান থেকে আপনাকে ফলো করলে আমি আমার জায়গা থেকে অনেকটাই আমরা উপকৃত হব। দ্বিতীয় কথা হলো যে ক্লাস ম্যানেজমেন্ট এগুলো সম্পর্কে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো নিয়ে চিন্তা করার মন মানসিকতা আমাদের হয় না। জি, এগুলো আমাদের জন্য আসলে অনেক, আমাদেরকে যদি আমরা উপস্থাপনা করতে চাই, আমরা যদি একজন দক্ষ আদর্শ শিক্ষক হতে চাই, এটার বিকল্প তো নেই। জি, যে ছাত্রদের প্রিয় হওয়ার জন্য, কারণ আমরা দেখি বর্তমান সবাই ভালো জিনিস চায়, সেক্ষেত্রে আমরা জি, একটু যেন কেমন জানি পিছিয়ে পড়ে থাকি। যে এত সুন্দর করে যদি আমরা দরজা যদি দেই তাহলে তো আমরা নিজেরাও, যে আপনার কথার মধ্যে একটা ছিল যে আমরা নিজেকে নিজেরাই উপস্থাপন করতে পারি, কিন্তু অবশ্যই আমরা এই যে অবশ্যই। মোতালা কমতি থাকে বা এই যে জি, সবকিছু মিলিয়ে কেমন জানি আমরা পিছিয়ে, যে নিজের মধ্যে একটা অনীহা অনীহা ভাব থাকে। আসলে এই যে কোর্স যদি না করতাম তাহলে মানে নিজের মধ্যে যে ত্রুটিগুলা, এই যে আপনার প্রশিক্ষণ যে একটা সংজ্ঞা দিয়েছেন যে আমার মধ্যে জি। কোন গুণগুলো নেই, এগুলো আসলে প্রশিক্ষণ ছাড়া সম্ভবই না। আপনাদের এই বিষয়গুলো যদি আপনার নিজের ফেসবুক টাইমলাইনে এবং আমাদের গ্রুপগুলোতে যদি এই যে যে বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ বলেছেন যে এটা আসলেই প্রয়োজন, আসলেই প্রয়োজন এটা, এই বিষয়টা যদি ফিডব্যাক দেন তাহলে আপনার নিজের একটা ভালো অবস্থান তৈরি হবে। এবং আরো আনুষঙ্গিক যারা আছে প্রত্যেকে দেখে উৎসাহী হবে এবং তারা তারা তাদের জীবনের ক্ষেত্রকে আরো উন্নত করার জন্য চেষ্টা করবে। এটা যদি আপনার বদৌলতে একজন ব্যক্তিও তাদের জীবনের উন্নতির কথা ভাবতে পারে, চিন্তা করতে পারে, তাহলে আপনার ফিডব্যাক সফল। আমি জন্য অনুরোধ করবো যেন প্রত্যেকে প্রতিদিন কিছু না কিছু ফিডব্যাক আপনারা দেন। জি জি উস্তাদ, কামাল ভালো ভাই, আছেন? আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, যে এখানে এ, এ, শিক্ষক প্রশিক্ষণ কোর্স এই গ্রুপটা ছাড়া কি ফেসবুক গ্রুপ আরেকটা আছে? এটা তো হলো আমাদের পার্সোনাল গ্রুপ। আমাদের হলো কমি ইউথ ক্লাবের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আপনারা তো ওই গ্রুপে যুক্ত থাকার কথা, কমি ইউথ ক্লাব এই নামের কোন ফেসবুক গ্রুপ। আপনি কালকে বলেছিলেন, মনে হয় কালকে না পরশু বলেছিলেন যে ওই লিঙ্কটা দিয়ে দিবেন, কিন্তু পরে মনে নেই আমি মনে হয়।
আমি যে গ্রুপে দিয়েছিলাম সেদিন, আমি ভাবছিলাম যে ওটা থেকে আপনারা সবাই পেয়েছেন, তাহলে আমি আজকে প্রয়োজনে আবার এটাকে দিয়ে দেবো লিঙ্ক ফিডব্যাক দেওয়ার ও জন্য। আচ্ছা, শুক্রান। আর কোনো ভাই আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আগে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। অমনোযোগী থাকলে ছাত্ররা এটা ওনাদেরকে মনোযোগী করার এটা কি কৌশল হতে পারে? এটার প্রধান কৌশল হলো আপনার নিজেকে ভালোভাবে উপস্থাপন হলো আপনার নিজেকে ভালো করে উপস্থাপন করে আপনি যা জানেন এই কেন্দ্রিক। দ্বিতীয়ত হলো যে আসলে ছাত্রের সাথে যখন আপনি অন্তরঙ্গ ভাবে মিশে যাবেন, আপনি দেখে আগে বোঝার চেষ্টা করা যে সে কেন মানে কোথায় তার সমস্যা হচ্ছে, এটা শুনে তাকে এই মনোযোগ বাড়ানোর জন্য ব্যবস্থাপনা করা। অথবা মনে করেন এমন কোনো ঘটনা বলা বা কথা বলা যেটার ফলে সে আগ্রহী হয়ে ক্লাসের প্রতি মনোযোগ হয়ে যাবে। তবে চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম। শুক্রিয়া। আমার একটা প্রশ্ন ছিল। জি। ওস্তাদ যে আমি হেদায়েতুল্লাহ পড়াই, জি। হেদায়েতুল্লাহ পড়ানোর ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করি ছাত্রদেরকে মাসালাগুলো বোর্ডে লিখে লিখে বোঝানোর জন্য, এবং ক্লাসেও জি। তাদের মুখে মুখে বলায় বলায় মানে মোটামুটি মুখস্থের মতো করায় ফেলি। তো যেদিনের সবক সেদিন তাদেরকে জিজ্ঞেস করলে মোটামুটি পারে, কিন্তু পরদিন যখন ক্লাসে এসে জিজ্ঞেস করি আর পারে না। মানে নিজেরা একটু পড়ে আসবে, মুখস্থ করে আসবে, এই আগ্রহটা তাদের মধ্যে নেই। এখন এটা জি। তৈরি করার জন্য কি করতে পারি? এটার জন্য কি আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে তাকরারের কোনো সময় সময় দেওয়া আছে? হ্যাঁ, তাকে দেওয়া আছে। তাকে সময় তারা তারা করেও তাদের মধ্যে। তাহলে এটার জন্য আপনার নিজের ব্যক্তিত্বটাকে একটু ফুটাইতে হবে, যে মানে কখনো কখনো কঠোর হওয়া এবং নিজে তদারকি করা। এক নম্বর হলো নিজে একটু তদারকি করা, যখন তারা তাকরার করছে তখন যদি আপনি উপস্থিত থাকতে পারেন, তাদের সামনে থাকা। এবং দ্বিতীয়ত ক্লাসে আসার পরে প্রত্যেকেই মানে পড়া ধরা, প্রয়োজনে মাঝে মাঝে তাদেরকে মানে এমন শাস্তি দেওয়া যেটাতে ক্ষতি নেই, এবং মাঝে মাঝে আপনার রূপ তাদের সামনে প্রকাশ করা। এবং কখনো কখনো প্রয়োজনে আপনি বললেন যে ঠিক আছে, তোমরা যদি পড়া নাই শিখো, আমি ক্লাস করাবো না। মানে এইভাবে আপনি উপস্থিত যেহেতু আপনি আছেন, আপনি পরিবেশটা ভালো বুঝবেন। তো সেই হিসাবে তাদের পরিবেশকে সামনে রেখে আপনি এই ধরনের পদক্ষেপগুলো আপনি নিতে পারেন। তাহলে আশা করি যখন আপনার প্রতি তাদের আন্তরিকতাটা চলে আসবে, যখন দেখবে যে না হুজুর শাসন করে এবং মানে আপনার প্রতি তাদের কিছুটা ভয় কাজ করবে, তখন তারা অন্তত সব বাদ দিয়ে হলেও এটা শেখার চেষ্টা করবে। মাঝে শরম দিবেন, মাঝে মাঝে শরম দিবেন, ক্লাস থেকে বের করে বাইরে দাঁড় করে রাখবেন, অন্য সবাই যেন দেখে। একজনকে দাঁড় করে রাখলে দেখবেন যে সবাই ঠিক হয়ে গেছে। আর কোনো ভাই আছেন? আচ্ছা, আমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে কি আমরা শেষ করতে পারি? সালাম আলামিন ভাই। যে আমি বলতে চাইছিলাম যে কমিউনিটি ক্লাবের এখন আর কোনো ইয়ে আছে কিনা, ওই কোর্স আছে কিনা, বর্তমানে চলবে কিনা? আমাদের আমাদের নুরানি ছাত্র। রেজিস্ট্রেশন চলছে। জি। নুরানি প্রশিক্ষণের রেজিস্ট্রেশন চলতেছে। নোরানি না? জি। আপনি নৌরানি প্রশিক্ষণটা আমাদের প্রশিক্ষণের পরে শুরু না? জি, আমাদের প্রশিক্ষণের পরে। এক আর দ্বিতীয়ত হইলো এটার মধ্যে কি কোনো মহিলা অংশগ্রহণ করতে পারবে যদি আপনার ভিডিও অডিও বন্ধ রেখে ক্লাস করে? পরবর্তী হলে আপনি পার্সোনালি আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার সালমান ফার্সি ভাইয়ের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি ওই যোগাযোগের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে দেওয়া যায় কিনা সুযোগ। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে পরে এই বিষয়ে আলাপ করবো। জি। মাঝে মাঝে যে মানে প্রশ্ন করা হয়, তো ওই সময় তো সমস্যা, যদি নাম ধরে প্রশ্ন করে হয়তো মনে করলে যে এটা ছেলে মানুষের আইডি, ওই সময় একটু সমস্যা। করে নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণের ফর্ম কি তৈরি হয়েছে, গুগল ফর্ম? জি, শুক্রিয়া। তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হতো। আমাদের এই আবুল হাসান শামসাবাদী হাফিজাউল্লাহ ক্লাস নিবে 9:30 থেকে। এই জন্য আর আমরা শনিবার 9:30 থেকে রেডি। ওইটা কি আর ওস্তাদ মহিউদ্দিন ফারুকী সাহেবের ক্লাস কি পাবো আমরা? শায়েক ব্যস্ততার ফলে ওনার সাথে এই যে আজকের ক্লাসটা শায়েক নেওয়ার কথা ছিল, কিন্তু শায়েকের ব্যস্ততার ফলে আমি ওনার সাথে আর যোগাযোগের সম্ভব হয় না। ওই দিন আমি গিয়েছিলাম, হুজুরকে পাই নাই, এই জন্য অর্থাৎ আর সুযোগ হয়নি আর কি। আমাদের কোর্সের মতো যদি নুরানি কোর্সটা কি প্রতিদিন